শুক্র এবং শনি। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা একটু পুরনো পড়া করে নেই নাকি? শুক্র শনি আর মাঝখানে একদমই একটা দিন গ্যাপ গেল, মানে মঙ্গল বুধ, আজকে আবার বৃহস্পতি। তো এই পড়াটা একটু কম কমই হয়েছে বা খুব হ্যাঁ, ভালো ওই জন্য হতে কিছু পারেনি। পাঠাতে পারিনি, আচ্ছা, মানে নোটটা লেখা পাঠাতে লিখেছেন পারি। লিখেছেন সকলে ম্যাডাম গ্যাপ নোটস? যায়নি তো, হ্যাঁ, আগেও ছিল। লিখেছি। আর শরীরটাও খারাপ ছিল, আর পাঠাতে পারিনি। ভেবেছিলাম একটুখানি হ্যাঁ, বাদ পড়েছিল, রেকর্ডিং শুনে সেটা গ্যাপ করে তারপর পাঠাবো। বেশ এই তাহলে এই দুদিনেরটা একসাথে হ্যাঁ, পাঠাবো। একদিনে পাঠাবেন, অসুবিধা নেই। আম, শুক্র শনি আর কি পড়েছিলাম? বৃহস্পতি না? বৃহস্পতি শুক্র না, শনি। বৃহস্পতি তো আগের দিনই হয়ে বৃহস্পতি গেছিল। আগে। ও, গতকাল আমরা শুক্র শনি পড়েছিলাম। ঠিক। হ্যাঁ, শুক্র আর শনি। আচ্ছা, তো আমি একটু প্রশ্ন করি, দেখি কে কি উত্তর দিতে পারে। আম, দুটো তিনটে করে কারকত্ব বলুন, শুক্র আর শনির বলুন, তারপরে আমি এলোপাথারি প্রশ্ন করব, দেখি। শুক্রের বেসিক যে জিনিসপত্র, একদম সাধারণ যে কারকত্বগুলো শুক্র থেকে আমরা দেখে থাকি, সেগুলো বলুন, কেউ বলুন। দেবপ্রিয়া সাহা। যে কোনো সৌন্দর্যের মানে জিনিসপত্র সবকিছুই শুক্রের কারকত্বের মধ্যে পড়ে। প্রেমের কারকত্ব শুক্র। তারপরে মানে যেমন ফুল, মানে সৌন্দর্যের মধ্যে যেমন ফুল। তারপরে যে কোনো আসবাবপত্র, সুন্দর আসবাবপত্র, আচ্ছা, যারা ম্যাম, ভালো মেকআপ করতে পারে। পোশাক, মেকআপ। বাদ্যযন্ত্র। বেশ। পেশাগত দিক দিয়ে শিল্পী, অভিনেতা, বাদ্যযন্ত্র, চিত্রকর। হ্যাঁ, সুন্দর। এই তো, খুবই ভালো হয়েছে। আর সৃষ্টির ব্যারিস্টার, কারক গ্রহ। ডাক্তার। ঠিক ঠিক। ম্যাডাম বলবো, হ্যাঁ হ্যাঁ, সৃষ্টির বলুন। কারক গ্রহ হচ্ছে শুক্র। হুম হুম হ্যাঁ, মানে বৃহস্পতি যদি আবিষ্কারক হয় হুম আর হুম, সেটাকে কাজে লাগায়, মানে ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগায় শুক্র। যে একদম। কারণে মানে শিল্প সৃষ্টি, কবিতা, গান, এই সমস্ত যত কিছু সংস্কৃতির ব্যাপার আছে সবই শুক্রের কারকত্বের অধীন পড়ে। ঠিক ঠিক ঠিক, একদমই তাই। আচ্ছা, তাহলে ম্যাম, ইন্দ্রিয়গ্রাহ্য সুখ। হ্যাঁ, সুখ, একদম ইন্দ্রিয়গ্রাহ্য সুখ। আর আর কি বলে গো, আর একটা দুটো বলা হোক। ম্যাম, শরীরের মধ্যে স্পাম, শুক্র হলো চোখ, দেহের দ্বৈত বা সৌন্দর্য, জড়বাদী। গর্ভশয়। এরা আচ্ছা, আমি কিন্তু বকে দেবো, এরকম হড়বড় দরবড় করলে হবে না, বলার আগে একবার করে জিজ্ঞেস করতে হবে, আমি বলবো। তারপরে সবাই মিলে বললে তো কারোরটাই শোনা যাচ্ছে না, কিছু বুঝতেও পারছি না কে কি বলে চলে যাচ্ছে। ঠিক ম্যাম আছে। বলবো, হ্যাঁ, একদম বলুন। শরীরের মধ্যে প্রাণবন্ত কোষ, স্পাম, চোখ, দেহের সৌন্দর্য, গর্ভাশয়, থুতনি, গাল, ভয়েস, এগুলো। একদম একদম, বেশ। ইউরিনাল ট্র্যাক্ট, এগুলো। একেবারেই তাই। আচ্ছা, তো ম্যাম ফলিত জ্যোতিষের প্রসারই ঘটেছে শুক্রের হাত ধরে। একদম কি করে হলো এটা? শুক্র শুক্র কি করে ফলে করলো? শুক্রের হাত ধরে কি করে হলো? মানে শুক্র কি করে? মানে ম্যাম যতজন বলবো। জ্যোতিষী আছে তাদের শুক্র সবল, সেই কারণেই ফলিত জ্যোতিষের প্রসারটা শুক্রের হাত ধরে হয়েছে। হ্যাঁ, যারা প্রচার প্রসারটা করেছিল ফলিত জ্যোতিষের, একদমই তাই, ঠিক। খুব সুন্দর। আচ্ছা, তারপরে এবার একটু আমরা পরবর্তীতে শুক্রটা বেশ ভালোই মনে হয়, মনে আছে সকলেরই, খুব ভালো। তো উম, শুক্রের খাবার, কি ধরনের খাবার শুক্র ধরবো? ম্যাম বলুন বলবো। বলুন। সাদা। উপযুক্ত ম্যাম বলবো। মিষ্টি। একজন একজন করে বলতে হবে, একজন একজন করে। হ্যাঁ, বলুন। পরের জনকে বলার একটু সুযোগ দিতে হবে তো, সকলেরই তো ইচ্ছা হয় আমি বলবো, তাই না? আমরা সবাই মিলে বললে কি করে হবে, একজন একজন করে বলুন। বলুন, কে বলবেন? বলবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। সাদা সুগন্ধযুক্ত মিষ্টি। বেশ। আর আর আমাদের খুব প্রিয় একটা খাবার। বিরিয়ানি। হ্যাঁ, একদম। এটা আমার বিরিয়ানি রাহুর সকলের প্রিয় নয়? খাবার। আচ্ছা, ঠিক আছে। তো শুক্র হলো মোটামুটি, এরপরে আহ চলে যাব শনি মহারাজের কাছে। এবার একটু দেখি ওই মেয়েরা আর বলবে না, এবার ছেলেরা কেউ বলুক যে শনি মহারাজ। আমি বলবো ম্যাম। একদম বলবেন, বলুন। শনি হচ্ছে কয়লার কারক, কালো পিচের কারক, চায়ের কারক, হুম কবরের কারক। হুম, দুঃখ, কষ্ট, পীড়া, ডিলে, যে কোনো কাজে দেরি করাবে, ঠিক। এগুলোর কারকত্ব শনি আছে। আচ্ছা, একটা কথা আমরা বলি, সেটা হচ্ছে আমরা যখন প্ল্যানেটস এর নাম উচ্চারণ করবো, হ্যাঁ, বিশেষ করে শনি মহারাজ, তাকে কিন্তু আমরা শনি মহারাজ করেই বা শনি দেব বলেই বলবো, হ্যাঁ। এই উইথ রেসপেক্ট সব সবকটা গ্রহকে আমাদের কিন্তু বলা উচিত, ঠিক আছে?
তো ওকে ম্যাম। একদম। আর কে আছে মানে আর আরেকজন বলুন, শনি মহারাজের আর কিছু কারকত্বের কথা বলুন। পার্থবাবু বললেন, আর কে আছে বলুন দেখি ম্যাম একবার। বলবো? একদম একদম বলুন। ম্যাডাম ভয়, নৈরাশ্য, অবসাদ, হুম। দুঃখ, হুম। আপনার কর্তব্য নিষ্ঠাপরায়ণতা, একদম। আর আচ্ছা মানে রক্ষণশীলতা, সাবধানতা, এগুলো সবগুলোই তো। বেশ বেশ। বলছিলাম যে ধরুন, হ্যাঁ খুব ভালো হয়েছে যোগীরাজ বাবু। অন্য একজন বলুন, কারোর যদি অশুভ শনির প্রভাব থাকে কারোর মধ্যে, তাহলে তার কি কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়? ম্যাম বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। দাঁত ও হাড়ের সমস্যা, অপুষ্টি, হুম। আর তার এছাড়া শ্রবণ শক্তি কম হয়, দৈনন্দিন জীবনে কি কি সমস্যা সে ফেস করে, মানে তার জীবনযাত্রাটা ঠিক কিরকম হয়? ঘুম সব থেকে কাজে তার উঠতে বাধা গেলে আসে। হুম। আর তারা একটু লেজি হয়। হ্যাঁ, একদম। অলস প্রকৃতির হয়। আচ্ছা বেশ। তাহলে আমাদের এই দুটো গ্রহের কারকত্ব আমরা আগের দিন পড়েছিলাম, সেগুলো হলো। আচ্ছা ওই শনি মহারাজের খাবারের কথা কিছু বলেছিলাম, কোন কোন খাদ্যদ্রব্যগুলো শনি মহারাজ রিলেট করেন বলো কেউ একজন। ম্যাম বলবো? হ্যাঁ বলুন। কালো জিরে, গোলমরিচ, জাম, কচু, কালো ডাল, এই সমস্ত। একদম। আর আহ উম, ধাতু, ধাতুর মধ্যে কি হবে কেউ কে বলতে পারবে? নীলা, নীলা। নীলা। এটা তো রত্ন হয়ে গেল। ম্যাম লোহা। হ্যাঁ। ধাতু লোহ, ম্যাম সীসা, লোহা। সীসা। সীসা লোহা এগুলো। ঠিক। সীসা আচ্ছা একদমই তাই। খুব ভালো। আচ্ছা আমরা একটুখানি পুরনো মানে আমাদের আজকে হচ্ছে গ্রহগুলোর কারকত্ব শেষ হয়ে যাবে। তো কারকত্ব শেষ হয়ে যাওয়ার আগে যেহেতু বলেছি যে আমাদের পড়াশোনার জন্য বা পরবর্তীকালে আমরা যখন কাজ করব, তখন এই যে কারকত্ব, কারকত্ব ভিন্ন আমরা কিন্তু একেবারেই অন্ধ। তিন ধরনের কারকত্ব আমরা বলেছি: রাশির কারকত্ব, গ্রহের কারকত্ব এবং ভাবের কারকত্ব। তো আমরা এখন শিখছি হচ্ছে গ্রহের কারকত্ব। এই গ্রহের কারকত্ব কিন্তু আমাদের একদম আহ একেবারেই গুলে ফেলতে হবে, এবং যেখানে যে যতগুলো আমরা ক্লাসের মধ্যে আপনাদেরকে প্রায় প্রত্যেকটা গ্রহের 22-25টা করে কারকত্ব দিয়ে ফেলেছি। এরপরেও আপনারা যেখানে যেখানে যেরকম যেরকম কারকত্ব খুঁজে পাবেন আপনাদের নিজস্ব চর্চায়, অনুসন্ধানে, সেখান থেকে কিন্তু আপনারা কারকত্বগুলোকে কালেক্ট করবেন। এবং যত ধরনের ভ্যারাইটিস কারক মানে কারকত্ব আপনারা খুঁজে পাবেন, তত কিন্তু আপনারা মানে প্র্যাকটিসের সময় কিন্তু আপনারা বেশি সফল। হুম। তো এই কারকত্বগুলোকে কিন্তু আমাদেরকে বারবার ঝালিয়ে ঝালিয়ে একেবারে রপ্ত করে ফেলতে হবে। তো পুরোনো দিনের আমরা পড়ার থেকে কিছু একটু করে নেই। ধরুন কোনো ক্লায়েন্ট এসে বললো, একজন করে বলবেন, চেঁচামেচি করবেন না। ক্লায়েন্ট এসে বললো যে তার সঙ্গে তার মায়ের সম্পর্কটা খারাপ। তাহলে এই মায়ের সম্পর্ক দেখতে গেলে আমরা কোন প্ল্যানেটকে খুঁজবো? ম্যাম বলবো? বলবো? ম্যাম বলবো? একজন দাঁড়ান আমি বলছি কে বলবে। তনুশ্রী বলুক। চন্দ্রদেবের। আচ্ছা একদম ঠিকঠাক। আর যদি আমরা এরকম বলি যে প্রেমিক প্রেমিকার সমস্যা নিয়ে এসছে, প্রেমিকের বিষয়ে, প্রেমিক কিংবা প্রেমিকা, তাহলে আমরা কোন গ্রহকে খুঁজবো? ম্যাম বলবো? ম্যাম ম্যাম বলবো? সবাই বলবো? কিন্তু প্রেম নয়, আমি বলছি প্রেমিক প্রেমিকা। হ্যাঁ কে বলবেন দাঁড়ান। শিবানী দাস বলুক। শুক্র। হলো না, আর আবার ছেড়ে দিন। না ম্যাম বলবো? প্রেমিক প্রেমিকা হলে ম্যাম বলবো? শুক্র গ্রহ হবে না? আরে বাবা আমরা ম্যাম কি বুধ। ম্যাম বলবো? হ্যাঁ বলুন, মোনালিসা সেনাপতি বলুন। ম্যাম বুধের। হ্যাঁ বুধের। প্রেম দেখবো আমরা শুক্রের থেকে, কিন্তু প্রেমিক আচ্ছা। প্রেমিক বা প্রেমিকা এটা কিন্তু বুধ, গোলালে হবে না। ও হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, প্রেম আর সরি সরি। প্রেমিকা এই দুটো কিন্তু আলাদা জিনিস। আচ্ছা এই প্রেম আচ্ছা আচ্ছা। সম্পর্কে ধরুন শুদ্ধ প্রেম এবং লাস্ট দুটো, এই যে ভোগবাদী প্রেম এবং শুদ্ধ প্রেম, শুদ্ধ বলবো প্রেম ম্যাম? দিয়ে পেলাম না, ম্যাম আমি বলবো? বলবো না। অন্য কেউ বলুক যে এখনো পর্যন্ত বলেইনি, তনুশ্রী বলুক। ম্যাম ম্যাম বলবো? বলবো? হ্যাঁ তনুশ্রী বলো। হ্যাঁ, শুদ্ধ প্রেম হচ্ছে শুক্র, হুম। আর ওটা হচ্ছে মঙ্গল। হলো না, এবার অন্য ম্যাম কেউ বলবো? বলবে কি না, রাহু, ঠিক রাহু। বলছে। ম্যাম শুদ্ধ প্রেম হচ্ছে শুক্র, আর অশুদ্ধ প্রেম রাহু। মাইনাস করে দেবো কিন্তু যদি আমি বলবো বলার আগে না বলে ফেলো, তাহলে কিন্তু মাইনাস নাম্বার। ম্যাম আপনি একজন একজন করে জিজ্ঞেস করুন। খুব ভালো একদম। আপনি রাহু, একজন হ্যাঁ। একজন করে জিজ্ঞেস করুন। ওটা রাহু ঠিক। আচ্ছা বলছিলাম যে বাবার সঙ্গে সম্পর্ক, এটা মানে কোন গ্রহ কে? ম্যাম বলবো? না নতুন কেউ দেখি, নতুন ম্যাম সৌরভ বলবো? সৌরভ বলুন। বল
বৃহস্পতি। ম্যাম রবি। রবি, বাবা হচ্ছে রবি, গুরুস্থানীয় ব্যক্তি হচ্ছে বৃহস্পতি। হুম, কিন্তু বাবা সরাসরি বাবা হচ্ছে রবি। আচ্ছা, তারপর রিমা, রিমা বলো তো, রিমা দে সরকার, ভাইয়ের সঙ্গে সম্পর্কটা আমরা কোন গ্রহ থেকে দেখি? মঙ্গল। গুড। হুম, ঠিক ঠিক। আচ্ছা, তো আর কি কি আছে? মঙ্গল, চন্দ্র, রবি, বুধ, বৃহস্পতি, শুক্র। আচ্ছা, বলছিলাম যে আমি কিছু এমন কিছু ছোট ছোট রেমেডির কথা বলেছিলাম। যদি কারোর বৃহস্পতি খারাপ হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কি করতে পারে রত্নধারণ ছাড়া? কি করলে তার বৃহস্পতি ভালো হবে? ম্যাম বলবো? বলবো ম্যাম ম্যাম। বলবো বলবো ম্যাম। ম্যাম। ম্যাম বলবো? হ্যাঁ, এই নতুন কণ্ঠটা ম্যাম বলবো, কে বললো এটা লাস্টে? আর দি আমি ম্যাম, আমি রিনা বলছি। হ্যাঁ, রিনা বলো। বলছি বৃহস্পতি রেমেডি হচ্ছে গুরু ভজন করতে হবে, মানে দীক্ষা মন্ত্র জপ করতে হবে, হুম, এবং গুরু স্থানীয় মানে পুরোহিত পুরোহিতকে সম্মান করতে হবে, এবং পিতামাতার আশীর্বাদ ছাড়া হুম, কোনো কিছুই সম্ভব না। ঠিক। পিতামাতা, গুরুস্থানীয় পিতামাতা, হ্যাঁ ঠিকই একেবারে। যত গুরুস্থানীয় ব্যক্তি আমাদের কাছে আছে, আমরা যাদেরকে গুরু হিসেবে রাখি, পিতামাতা তো সর্বশ্রেষ্ঠ গুরু, তাদের ভজনা করতে হবে। ঠিক, খুব ভালো হলো। হলুদ মিষ্টি দান করতে হবে। হলুদ মিষ্টি দান করতে হবে। আচ্ছা। ম্যাম, হলুদ ধাগা পড়তে হবে হাতে, চিন্তা। ঠিক আছে, খুব ভালো হয়েছে পড়াশোনা। তাহলে আজকে আমরা রাহু, কেতু, এই দুটো। ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি আমি এক জায়গায় দেখলাম যে মানে শনি মহারাজের যে পা পঙ্গু, মানে শনি মহারাজকে যে পঙ্গু হিসাবে বলা হয়, ওনার পা পঙ্গু হওয়ার অন্যরকম কারণ দেখেছিলাম। মানে পৌরাণিক আপনি যে কাহিনী। কারণটা বলেছেন। হ্যাঁ, পৌরাণিক কাহিনী না, আপনি অনেক পাবেন সেগুলো, ওটা যেটা পাবেন সেটাই ঠিক। ঠিক আছে। ম্যাম আমারও ঠিক একটা আছে। প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। ওটা আমি গ্রুপেও লিখেছিলাম, আপনাকে আগের দিন শ্মশানের কথা জিজ্ঞেস করেছিলাম না, আপনি হ্যাঁ কবরস্থান বলেছিলেন শনি মহারাজের। হ্যাঁ তো হ্যাঁ। শ্মশান ওখানে দেখাচ্ছে যে শনি মহারাজ আর রাহু আর কেতু, এটা কি ঠিক আছে? আমি নেটে কেতু দেখেছি। কেতু কেতু কেতুটা বেশি রিলেট করে। শ্মশানটা আমি এখনো পর্যন্ত শিওরলি আমি তারপর দেখার সময় পাইনি। আচ্ছা। যেখানে সবকিছু ছেড়ে যাওয়া, কেতু আসলে বিচ্ছেদের কারক। যেখানে কেতু মানে সমস্ত কিছু থেকে কেতু হচ্ছে বিচ্ছেদ করিয়ে দেয় বা কাট আপ করিয়ে দেয়। তো শ্মশান হুম। এই জায়গাটা যেখান থেকে আমাদের এই ইহ জগতে সবকিছু ছেড়ে যেতে হলো। আচ্ছা, তো রাহু কেতু আমরা পড়বো। রাহু কেতু উৎপত্তি পৌরাণিক কাহিনী আমরা প্রায় সকলেই জানি, তারপরেও আমরা একবার জেনে নেব। যে যখন হ্যাঁ ম্যাম আপনি সমুদ্র বলেছেন। মন্থন হয়েছিল, এবার সবাই আপনারা মিউট করে দিন আপনাদের মাইক্রোফোন গুলো, শুধুমাত্র যখন কথা বলার সময় হবে তখন আনমিউট করবেন। হুম। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে এলো, তখন সরভানু বলে একজন রাক্ষস ছিল, অসুর ছিল। সে কি করলো, মায়া বলে একজন দেবতা সেজে দেবতাদের মধ্যে গিয়ে সেই অমৃত পানের মানে অমৃত চুরি করার আহ প্রয়াসে সে সেখানে গেল। তো এইটা দেখে ফেলেছিল সূর্য এবং চন্দ্র। তো চন্দ্র গিয়ে এই কথাটা বিষ্ণুর কাছে বলে দিয়েছিল যে এই সরভানু সে হচ্ছে দেবতাদের রূপ ধারণ করে অমৃত পান করতে বসেছে। তো যখন জেনে গেল, তখন বিষ্ণু কি হয়েছিল, বিষ্ণু না মোহিনী রূপ ধারণ করে ওই অমৃত বন্টন করছিলেন। এবং সেই সময় বিষ্ণু কি করলেন, তার যে আহ চক্র ছিল, ওই চক্র দিয়ে ওই যে সরভানু যে রাক্ষসটি, তার হচ্ছে আহ গলা ছেদ করে দিল। তো এই সময় অলরেডি তখন কিন্তু সরভানু অমৃত পান করে ফেলেছে, সেই অমৃত গলা পর্যন্ত তার চলে এসেছিল। এই ছেদ করার পরে গলার নিচে পর্যন্ত অমৃত কিন্তু তখনও পর্যন্ত নামতে পারেনি। তো দুটো যে অংশ ছেদ করার পরে একটা মাথার দিক যেটুকু অমৃত প্রাপ্ত হয়েছিল, আর এই যে লেজের দিক দুটো, যেহেতু অমৃত পান করলে সে অমর হবে, সেই অনুযায়ী কিন্তু এই দৈত্যটা আর মরলো না, অমর থাকলো। কিন্তু দ্বিখণ্ডিত অবস্থায় এই দুটো রাহু এবং কেতু, মাথার দিকটা রাহু এবং লেজের দিকটা মানে গলা থেকে পা পর্যন্ত যে অংশটা, সাপের ন্যায়, যেহেতু এদেরকে একটা সাপের সঙ্গে তুলনা করা হয়, সাপের ন্যায় মূর্তি, তো গলা থেকে লেজ পর্যন্ত যে অংশটি, এইটিকে বলা হলো কেতু। এই দুটি অংশ হয়ে কিন্তু তারা রয়ে গেল। এবার এটা হচ্ছে
পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনী ছাড়াও আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এই পৌরাণিক কাহিনী, এটা একটা রূপক, যেটা এই রূপকের দ্বারাই জ্যোতিষের বিষয়বস্তুটাকে বোঝানো হলো। এটা জ্যোতিষীদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টাকে কিন্তু আকাশবিজ্ঞানীরা কিন্তু সেইভাবে গুরুত্ব দেয়নি। তো এই রাহু কেতু বোঝার আর একটা জিনিস, কাকে রাহু কেতু আমরা বলবো, এই বিষয়টা একটু ভালো করে বুঝে নিতে হবে। স্ক্রিনটা শেয়ার ম্যাম করে, একটা প্রশ্ন আছে। প্রশ্ন সব পরে, ক্লাস হয়ে যাক, শেষের দিকে সবাইকে সময় দেব, তখন বলবেন, এখন লিখে রাখুন। দেখুন, শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম হয়েছে। আচ্ছা, দেখুন এই যে জিনিসটা ভালো করে বুঝুন, এটাকে আমরা সূর্য ধরছি। হুম, এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এই যে পৃথিবী, এটা পৃথিবী এবং এটা চন্দ্র, এটুকু বোঝা গেল, এটা সূর্য, এটা পৃথিবী, আর এটা হচ্ছে চন্দ্র। তো এই যে সূর্যের উপর, সূর্যকে অতিক্রম করছে এই যে পৃথিবী তার কক্ষপথে, এই ওর অরবিটটার সঙ্গে আবার পৃথিবীকে কেন্দ্র করে এই যে চাঁদটা ঘুরছে। এই যে দুটো অরবিট এখানে এবং এখানে, এই দুটো জায়গায় ছেদ হয়েছে, বোঝা যাচ্ছে তো? এই যে দুটো অংশ, অর্থাৎ পৃথিবীর কক্ষপথের উপরে চন্দ্রের যে কক্ষপথ, সেই যে দুটো অংশ ছেদ করলো, এই দুটো ছেদ বিন্দু হচ্ছে রাহু এবং কেতু। উত্তর অংশ, উত্তর প্রান্তটা হচ্ছে রাহু এবং এই দক্ষিণ প্রান্তটা হচ্ছে কেতু। এই হচ্ছে গিয়ে বিজ্ঞানের মতে রাহু কেতুর অবস্থান। মানে বলা হয় যে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে, বর্তমানে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে একটা বড় সড়ো ফাঁকা বা গ্যাপ রয়েছে। তো এই এই যে ফাঁকা স্থান, এটাতে বলা হয় যে আগে কোনো হয়তো এখানে কোনো গ্রহের অবস্থান ছিল, যেটা কোনো আহ, ধূমকেতু বা অন্য কোনো গ্রহ ইত্যাদির সঙ্গে হয়তো সংঘর্ষের ফলে এই গ্রহটার হয়তো বিনাশ হয়েছে, এবং সেই বিনাশকৃত টুকরো টুকরো অংশগুলো কিন্তু মহাকাশে এখনো পর্যন্ত ভ্রাম্যমাণ অবস্থাতেই রয়েছে। তো এই যে আহ, কথাটা, আর এই যে আমাদের রাহু এবং কেতু, সেটাও কিন্তু দ্বিখণ্ডিত বা টুকরাকার অবস্থা। এবং তারও কিন্তু সেই যে দুটো টুকরো, একটা হচ্ছে উত্তর প্রান্ত এবং একটা হচ্ছে দক্ষিণ প্রান্ত। এই মস্তকের দিকটা সেটা হচ্ছে উত্তর প্রান্ত, সেটা হচ্ছে রাহু। আর যেটা হচ্ছে দক্ষিণ প্রান্ত, লেজের দিকটা, সেটা হচ্ছে কিন্তু কেতু। এটুকু বোঝা গেল? এটা নিয়ে আর হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে? না, বেশ, তাহলে আমরা কিন্তু রাহু কেতু উৎপত্তির দুটো কারণ পেলাম। একটা হচ্ছে পৌরাণিক কারণ, আর একটা হচ্ছে এই যে কক্ষপথ জনিত যে ছেদবিন্দু, সেই হিসাবে আমরা কিভাবে এটা, এই জন্য রাহু এবং কেতুকে কিন্তু গ্রহ হিসাবে ধরা হচ্ছে না, এদেরকে বলা হয় কিন্তু ছায়া গ্রহ। ঠিক আছে, ছায়া গ্রহ। এই হচ্ছে রাহু কেতুর উৎপত্তির দুটো আলাদা আলাদা দিক, একটা পৌরাণিক দিক আর একটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক দিক। এবার আজ আমরা জানবো হচ্ছে প্রথমে রাহুর কারকত্ব নিয়ে। রাহু কি? আমি শেয়ারটা অফ করে দিই। হ্যাঁ ম্যাম, ওটা অফ করে দিন। সে তো অফ করে দেবো, কোথায় চলে গেল বুঝতে পারছি না, কাজ করতে করতে এমন হয়। ব্যাস। তো এই রাহু, এবং প্রথমে আমরা রাহু নিয়ে জানবো। রাহুকে বলা হয় অতৃপ্তির নায়ক। অতৃপ্তির নায়ক, আমরা আগেও জেনেছি যে রাহুর যে খিদে, রাহুর যে আকাঙ্ক্ষা, রাহুর যে ইচ্ছে, সেই ইচ্ছে আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হয় না। তার খিদে, তার আকাঙ্ক্ষা অপরিসীম। সে সব সময় হচ্ছে বলতে থাকে আরো চাই, আরো চাই, আরো চাই। আমাদের জীবন দেখুন, আমরা যখন শুক্র সম্পর্কে বলেছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুটো জিনিসের প্রতি ছুটে চলেছে। একটা হচ্ছে শুক্র, শুক্রের যে কারকত্ব, শুক্রের যে জিনিসপত্রগুলো আমরা জেনেছি, যে যে জিনিসপত্রগুলোকে শুক্র রিলেট করে। দেখুন আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সেই
এমন কোনো মানুষ নেই একমাত্র যোগী ছাড়া যাদের সেই জিনিসপত্রগুলো চাই না। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই রাহু। রাহু আমাদের মধ্যে তৈরি করে দেয় হচ্ছে লোভ, অ মানে অশেষ লোভ। আমাদের প্রত্যেকের জীবনে দেখুন, যেটা আমাদের নেই, আর রাহুকে বলা হয় অ্যাটাচমেন্ট, রাহুকে বলা হয় অ্যাটেনশন। যেভাবে মানুষ মানে প্রত্যেককে জাতক জাতিকার যেভাবে রাহুর অবস্থান, সেই ভাবজনিত কারণ বা বিষয়বস্তুগুলোর প্রতি কিন্তু সেই জাতকের বা জাতিকার অ্যাটেনশন চাই। তো এই যে আহ রাহুর যে কারকত্ব, রাহু যে মানুষের মধ্যে মায়া এবং লোভটা সৃষ্টি করে দিচ্ছে, সেটা হচ্ছে এরকম যে যদি আমার আজ কিছুটা পয়সার অভাব হয়েছে, সেটা মিটে গেল, আমার আরো চাই। এই আরো চাইয়ের কারকত্ব কিন্তু রাহু। কেন চাই? আপনি ধরুন আপনার একটা বাড়ি আছে, একটা বাড়ি যথেষ্ট, একতলা একটা বাড়ি আপনার দিব্যি চলে যাচ্ছে, তিনজনের সংসার। আপনি স্বপ্ন দেখছেন দোতলা বানানো, না হলেও হয়, একতলা বাড়ি কোটি কোটি মানুষের স্বপ্ন। কিন্তু ওই যে আপনার মধ্যে দোতলা বানানোর ইচ্ছে, কি প্রয়োজনীয়তা, খুব কি প্রয়োজন, না হলে হয় না? হয়তো, কিন্তু হয় না। হয় না কারণ আমাদের মধ্যে ওই লোভ, অমীমাংসিত লোভ সৃষ্টি করে দেয় হচ্ছে রাহু। প্রত্যেকটা মানুষ খালি ছুটে চলেছি, আমাদের আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু কেন চাই, এই কেনর উত্তর কেউ দিতে পারবে না, মানে সঠিকভাবে দেওয়া হবে না। তার মতন করে একটা দেবে, আমার সন্তান আছে, সন্ততি আছে, তাদের জীবনযাত্রা যাতে সুন্দর হয়, ইত্যাদি ইত্যাদি করে আমরা অনেক কিছু বলে যেতে পারবো, কিন্তু ওটাই সর্বশ্রেষ্ঠ কারণ না। আপনি ইনকাম করছেন বা আপনি ছুটছেন, আপনার আরো চাই, আরো সম্পদ চাই, আরো ডিজায়ারের শেষ নেই। এই যে শেষ না থাকা কারো ডিজায়ার, এই জিনিসটা তৈরি করে দেয় হচ্ছে রাহু। যেহেতু আমরা বললাম যে রাহু হচ্ছে একটা রাক্ষস, একটা অসুর, তো তার মধ্যে কিন্তু তার আসরিক যা কিছু আহ দোষ বা গুণ, রাক্ষসের যে গুণ, সেইগুলো কিন্তু রাহুর মধ্যে বৈশিষ্ট্যগুলো বর্তমান, এবং সেই বৈশিষ্ট্যগুলো সে কিন্তু আমাদের মধ্যে সৃষ্ট করার চেষ্টা করে সর্বদা। এই যে যা কিছু আমাদের জাগতিক জিনিসপত্রের প্রতি এই যে আমাদের চাহিদা, আমাদের শরীরটাকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তর্বিভাগ, আর একটা হচ্ছে বহির্বিভাগ। অন্তর্বিভাগের মধ্যেই কিন্তু আমরা বলি না, আমাদের দেহের মধ্যেই ঈশ্বরের বাস। এই দেহের মধ্যে ঈশ্বরের বাস যে বলি, এই যে ঈশ্বরের বাস, সেটা কিন্তু আমাদের অন্তর্দেহে, অর্থাৎ আমাদের ভিতরে, আমাদের শরীরের মানে মধ্যে অবস্থিত। আর আমাদের যে বহির্বিভাগ, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের কারগ্রহ কিন্তু রাহু। অর্থাৎ এই যে যেমন আমরা ইন্দ্রিয় গ্রাহ্য সুখের কারক দেখেছি হচ্ছে আহ শুক্র, অনুভূতির কারক চন্দ্র, কিন্তু এই যে সমস্ত অনুভূতি যেমন চন্দ্র, তেমন ভাবে অনুভূতির কারক গ্রহ হচ্ছে রাহু। সে কিন্তু, তার কাছে ভোগ ছাড়া কিন্তু আর কোনো কথা নেই। তার কাছে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি সব থেকে মানে শেষ কথা। সে মনে করে যে যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য, তাই সত্য, তাই চরম। এবং এই কারণে যখনই ইন্দ্রিয়গ্রাহ্য যা কিছু সুখ, সুখ বলবো না, ইন্দ্রিয়গ্রাহ্য যে অনুভূতিগুলো, সেগুলোই যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন সেগুলো অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং যেগুলো একেবারেই আহ কন্ট্রোলে থাকে না, এই যে রূপটা, সেই রূপটা কিন্তু রাহুর দ্বারা সৃষ্ট, এবং সেটাকেই কিন্তু আমরা আসরিক বলি। যা কিছু আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির কথা বলা আছে, সেগুলোই যখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেই অনিয়ন্ত্রিত রূপটাই কিন্তু রাহুর তৈরি করে দেওয়া। সে হচ্ছে রাবণের মতন, সবকিছু তার চাই, তার চাহিদা কোনো দিন শেষ হয় না, আরো চাই, আরো চাই, আরো চাই। এটাই হচ্ছে রাহুর কথা, রাহুর মূল মন্ত্র হচ্ছে আরো চাই। এই রাহু আহ উম, এদের লাইফ মানে এদের জীবনের, রাহু প্রভাবিত ব্যক্তিদের জীবনের মূল মন্ত্র হচ্ছে জীবন একটাই। আপনি এই কথাটা প্রচুর শুনতে পারবেন, প্রচুর শুনতে পারবেন, ইভেন আমরাও কখনো কখনো সকলেই বলে থাকি যে জীবন একটাই, লেটস এনজয় ইওর লাইফ। এই জীবনটা চলে গেলে আমরা আর পাবো না, আমরা আগে কি ছিলাম মনে নেই, পরে কি হব জানবো না। সুতরাং এই জীবনটাকে আমাদের চরম ভাবে উপভোগ করতে হবে। এই যে উপভোগ বাদ, এই যে এই জীবনটাই শেষ জীবন এবং এই একটাই জীবন, এই কথাটা কিন্তু রাহুর কথা।
সে কিন্তু এই শরীর এবং ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের বাইরে আর কিছুকে স্বীকার করে না। তার কাছে যত রকম সুখ আছে, যত রকম ভোগ আছে, যত রকম লিপ্সা আছে, তার সবকিছু সবকিছু চাই, সে কোনো কিছুকে ছাড়বে না। সে কোনো সময়ই বলবে না যে না থাক, এটা না হলেও চলবে, কেন চাইবো না, আমার সবকিছু চাই। এই কথাটাই হচ্ছে রাহুর কথা। চারবাক দর্শন আপনারা জানেন, দর্শনের যে দুটো বিভাগের মধ্যে একটা হচ্ছে চারবাক দল। এই চারবাক দলের একটা কথা আছে, আপনারা অনেকেই জানবেন, যে ঋণং কীত্বা ভীতং পিবেত যাবজ্জীবেত সুখং জীবেত। অর্থাৎ যতদিন বাঁচবো সুখে বাঁচবো, তাতে যদি আমাকে ঋণ করেও ঘি খেতে হয় আমি তাই খাবো। তো এই যে রাহুর প্রভাবে প্রভাবিত ব্যক্তিরা, তাদেরও কিন্তু কথা এই একটাই, যে জীবনটাকে সুখী করতে গেলে, এই জীবনে সুখী হতে গেলে আমাকে যা যা প্রয়োজন আমি সব করব, আমি কোনো কিছু ছাড়বো না। কোনো রকম ত্যাগ নেই, কোনো রকম স্যাক্রিফাইস নেই, কোনো রকম অন্যের দুঃখ যন্ত্রণা বোঝা নেই। সে শুধু নিজেকে নিয়েই মাত্র এই, তবে এই এই নিজেকে আবার, এটা আবার অনেক সেই রাহুর মতন করে, এই মঙ্গলের মতন করে নেই, সে সুখী, সুখে থাকতে চায়। এই যে আহ রাহু, মানে এই যেহেতু ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসটাকেই সর্ব গুরুত্ব দিয়ে থাকে রাহু, তাতে করে তার মধ্যে কোনো সময় শান্তি আসে না, অতৃপ্তি তার মধ্যে সর্বদা বিরাজমান। এই কারণেই রাহুকে অতৃপ্তির কারক গ্রহ বলা হয়, বা অতৃপ্তির নায়ক গ্রহ বলা হয়। এই কারণে সে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে মানে পারে না, এবং তার জন্য কিন্তু তার জীবনে পরিবর্তনটা বারবার বারবার আসে। মানে যে কোনো কিছুতেই তার, ধরুন যে মানুষগুলোর জীবনে একাধিক পার্টনার, প্রেমিক জীবনে আহ 2 বছর 3 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হয়তো 2 জন 3 জন পার্টনার চলে আসছে, এবং তার সেটা নিয়ে তার মধ্যে কোনো রিগ্রেটস নেই। তার কথা ওই একটাই, ভাই আমার পোষাচ্ছে না, আমি আমার নিজেকে কেন থামিয়ে রাখবো। এই যে মেন্টালিটিটা, এটা কিন্তু রাহু সৃষ্ট, এবং তার ফলে সে থামতেই জানে না। এই পরিবর্তনের কারক রাহু, মানে দ্রুত পরিবর্তনের কারক গ্রহ কিন্তু চন্দ্র, কিন্তু এই পরিবর্তনটার কারক গ্রহ কিন্তু রাহু। এবং এই রাহুর প্রভাব যদি কারোর কর্মস্থানের উপর পড়ে, সেক্ষেত্রেও দেখতে পাওয়া যায় সেই জনগুলো বারবার তার কিন্তু কর্ম পরিবর্তন হয়, বা কর্মের জায়গায় কিন্তু চেঞ্জ আসে। জল খেয়ে নিই। এই রাহু যেহেতু অশুভ গ্রহ, তাই যখন কোনো শুভ ভাবে রাহুর প্রভাব থাকবে, রাহু বসবে বা রাহু দৃষ্টি দেবে, সেই সময় কিন্তু অশুভ ফল পাবো। কিন্তু যেহেতু অশুভ গ্রহ, অশুভ ভাবগুলোতে যখন রাহু বসবে, সেগুলো আমরা ভাব যখন শিখবো তখন জানবো, সেই ক্ষেত্রে কিন্তু রাহু আবার শুভ ফল দিয়ে থাকে। একে একটা কিছু বলছিলেন, বলুন। কিছু বলছিলেন, এবার আপনারা আহ কারকত্বগুলো লিখুন। ম্যাম, আমার ওই একটা প্রশ্ন ছিল, ওই রাহু আর কেতুকে সাপের সাথে কেন মানে রিলেট করা হয়? যে ওষুধটা সরভানু ছিল, সেটা তার রূপটা ওরকম ছিল। ও, ওকে ম্যাম, ঠিক আছে। হুম। আচ্ছা, এবার রাহুর কারকত্বগুলো আমরা লিখে নেই। মনের মধ্যে প্রথমেই লিখব শব্দ স্পর্শ রস গন্ধের প্রত্যক্ষ অনুভূতি। শব্দ স্পর্শ রস গন্ধের প্রত্যক্ষ অনুভূতি। হ্যাঁ, আরেকবার বলুন। হ্যাঁ, শব্দ স্পর্শ মানে ইন্দ্রিয় গ্রাহ্য যা যা থাকে, শব্দ স্পর্শ রস গন্ধ, প্রত্যক্ষ অনুভূতি। ভোগের বাসনা, রিপুর অধীনতা, অতৃপ্তি, সবকিছু আকস্মাৎ করবার ইচ্ছে,
সবকিছু আত্মসাৎ করার ইচ্ছে, স্বার্থপরতা, এই এই এক ধরনের ইয়ে দেখতে পাবেন। এটা খুব মজার বিষয়, এই যে লিকুইড যেটা কি বলে ওটাকে, অ্যালকোহল যেটা খায় মানুষজনরা, এই অ্যালকোহলের কারক কারকও হচ্ছে রাহু। এবার আপনারা এই আহ, দৃশ্যটা বহুবার দেখেছেন, যে বলে নাকি যে মদ খাওয়ার পয়সা ভূতে যোগায়, আসলে ভূতে যোগায় না, রাহুতে যোগায়। দেখবেন একজন পার্টনার এই এই যে মাদক দ্রব্যটা কেউ আবার একা একা খেতে পছন্দ করে না। এই মাদক দ্রব্যটা যখন খায় তখন হচ্ছে তার একজন পার্টনার দরকার হয়। তো এরকম ক্ষেত্রে দেখবেন যে যখন একজন পার্টনার খাচ্ছে, আরেকজন পার্টনারের কাছে মানে আরেকজনকে সে অ্যাপ্রোচ করে, ভাই খাবি? তো সে যদি বলে যে না আমার কাছে পয়সা নেই, আরে ভাই আমি তো আছি, কোনো চাপ নেই। তো এই জিনিসটা দেখতে পাওয়া যায়, এই রাহুর প্রভাবিত ব্যক্তিরা এই ধরনের খরচা কিন্তু প্রচুর করে, দুই হাতে খরচা করে। কিন্তু যখনই রাহু বুঝতে পারবে যে মানে রাহুর প্রভাবের ব্যক্তিরা যখনই এটা বুঝতে পারবে যে এখানে আমার কোনো লাভ নেই, সে কিন্তু এক পয়সাও খরচা করবে না। তো এই জিনিসটা নিজের আনন্দ পাবে। ওই যে সে মদ্যপানটা করছিল, শুধু আমি এটা একটা মদ্যপান দিয়ে উদাহরণ দিলাম। মদ্যপানের কারক গ্রহ যেহেতু রাহু, আর পৃথিবীতে যে সমস্ত মানুষরা মদ্যপান করেন তাদের প্রত্যেকের উপর কিন্তু রাহুর প্রভাব ভীষণভাবে বর্তমান। রাহুর প্রভাব ছাড়া মানে যদি কারোর মনের মধ্যে প্রশ্ন থাকে যে রাহুর প্রভাব আমার মধ্যে কি আছে ম্যাডাম, কি করে বুঝবো? যারা যারা মদ্যপান করেন, ইভেন একদিনের জন্য মদ্যপান করেছিলেন, সেই মুহূর্তে সেই সময় আপনার উপরে কিন্তু রাহু প্রভাব বিস্তার করেছিল, সেটা নেগেটিভ প্রভাব। যখন যখন আপনি মদ্যপান করছেন তখন তখন আপনার উপর রাহুর নেগেটিভ প্রভাব কিন্তু বিদ্যমান, এবং যার ফলে রাহুর যত রকম নেগেটিভিটি আছে, ওই একটা যখন পান করবেন, একটা যে কোনো কিছুই আমরা যখন প্রত্যেকটা গ্রহের কারকত্ব পড়ছি, তো প্রত্যেকটা গ্রহের কারকত্বের মধ্যে আমরা কিছু পজিটিভ কারকত্ব এবং কিছু নেগেটিভ কারকত্ব পেয়েছি, ইতিমধ্যে সকলেই পেয়েছি। তো যখনই আমরা নেগেটিভটাকে নিজে বেছে নেব, তাহলে তখন কিন্তু নেগেটিভটাই অ্যাক্টিভ হয়ে যাবে, এবং একটার হাত ধরে আরেকটা, আরেকটার হাত ধরে আরেকটা আমাদের লাইফে প্রবেশ করবে। তখন কিন্তু পজিটিভ যে জিনিসপত্রগুলো ছিল তার ফ্লোটা আমাদের জীবনে আসা বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের সব সময় কিন্তু এই বিষয়ে প্রত্যেকটা গ্রহের কারকত্ব আমরা আজকের দিন হয়ে গেলে শিখে যাব, কিভাবে জ্যোতিষটাকে জীবনে কাজে লাগাতে হয়। সেটা এইভাবে শিখবো, যখনই আমাদের জীবনে কোনো পরিস্থিতি আসবে, যখন আমাদের লাইফে চয়েস আছে যে আমরা একটা জিনিস বেছে নিতে পারবো, তখনই কিন্তু আমরা আমাদের প্ল্যানেটের যে শুভ কারকত্বগুলো আছে সেটায় হাত দেব, যে নেগেটিভ কারকত্বগুলো আছে সেটাই দেব না। যদি একটা নেগেটিভ কারকত্বে আমরা হাত দিই, নেগেটিভ বিষয়টা কিন্তু পুরো অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সেটা সেই দিনের জন্য, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে আবার চেঞ্জ করতে না পারছেন জপ তপ ভজন পূজন ইত্যাদির মাধ্যমে, ততক্ষণ কিন্তু আপনার লাইফে কিন্তু নেগেটিভিটিটা বর্তমান। ওই নেগেটিভ ইস্যু কিন্তু আপনাকে খেয়ে যাবে, ওই একটা দিন দুটো দিন যাই করুন না কেন। তো যখনই আমরা মদ্যপান করছি তখনই কিন্তু রাহুর নেগেটিভিটিটা আমাদের লাইফে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তার হাত ধরে রাহুর আর আর দেখুন আপনারা আহ ভীষণভাবে রিলেট করতে পারবেন যে একজন মানুষ সে মদ্যপান করছে, যদি সেটা কন্ট্রোলের বাইরে গিয়ে মদ্যপান হয়, তারপরেই প্রথম কাজটা কি করবে, ও বন্ধুদের সঙ্গে ঝগড়া অশান্তি শুরু করে দেবে। বন্ধুরা বন্ধুরা যে পার্টনার গুলো ছিল তারা দুজনে প্রথমে অশান্তি করবে, করে সেই অশান্তিটা চলে আসবে নিজের বাড়ি পর্যন্ত। বাড়ি এসে যারা আর কি মদ্যপ অবস্থায় মাতাল হয়ে যায়, আপনাদের কাছে এটা খুব কমন দৃশ্য, সে বাড়িতে এসে কি করবে, প্রথমেই তার ভাষা খারাপ করবে। ভাষা খারাপ করলো, এই যে দেখুন তার যে অসুরত্ব গুলো সেগুলো কিন্তু মানুষটা এমনি খুব ভালো, আপনি জানেন যে মানুষটা খুব ভদ্র সভ্য, কিন্তু যখন সে মদ্যপ হচ্ছে, অর্থাৎ তার মধ্যে সে যখন রাহুকে ইনটেক করছে, সঙ্গে সঙ্গে সে হয়ে গেল প্রথমেই অনিয়ন্ত্রিত ব্যবহার, তারপরে তার মুখের ভাষা খারাপ হচ্ছে, বাড়িতে এসে মারধর ভাঙচুর, অশান্তির শেষ নেই। এবং তার যখন সে ভাঙচুর গুলো করছে, বাড়ির দ্রব্য জিনিসপত্র ভাঙছে, তার আর্থিক ক্ষতি এবং আলটিমেটলি তার যে শরীরের ক্ষতি, এই এতগুলো ক্ষতি কিন্তু সে নিজে করলো, কেউ করে দেয়নি, কিন্তু সে নিজে করলো। কাকে দিয়ে করলো? এই রাহুকে গ্রহণ করে করলো। সুতরাং আপনার লাইফে রাহু কখন কখন অ্যাক্টিভ হবে বা হচ্ছে কিনা আপনার মধ্যে রাহু, এই যে এতগুলো মানুষ আছে এখানে, অনেক পুরুষ বন্ধুরাও আছে, অনেক মেয়েরাও আছে,
তারা রিলেট করতে পারবে যে তারা কখন কখন জীবনে রাহুকে গ্রহণ করে। যখন যখন আমরা মিথ্যে কথা বলছি, কলিযুগ, মিথ্যা কথা বলতেই হবে। বিপদে পড়ে মিথ্যে বলা আর ইউহি মিথ্যা কথা বলা দুটো আলাদা বিষয়। যাদের মধ্যে মিথ্যে বলার টেন্ডেন্সি আছে তাদের মধ্যে রাহুর নেগেটিভিটি অনেক বেশি। যখন যখন আপনি মিথ্যে কথা বলছেন তখন তখন আপনি রাহুর কবলে, যখন যখন আপনি সত্যি কথা বলছেন আপনি বৃহস্পতির কবলে। তো একবার রাহুর কবলে এসে যাওয়ার পরে আবার আপনাকে কিন্তু সে জায়গা থেকে নিজেকে উত্তোলন করতে হয়, না হলে কিন্তু সেই জায়গাতেই বসে থাকা যায়। তো এই মিথ্যে কথা বলা, মদ্যপান করা, বাকি আর যে সমস্ত বাজে কাজগুলো বললাম সেইগুলো সমস্ত, যেমন সৌন্দর্য বোধের অভাব। সৌন্দর্যবোধ বলতে এরা কি বোঝে? শুক্রের সৌন্দর্যবোধ, চন্দ্রের সৌন্দর্যবোধ, সেগুলো কি? যে না, তারা গান বাজনা শিখবে, গান বাজনা করবে, কবিতা আবৃত্তি করবে, নদীর ধারে গিয়ে একটু বসলো, একটা গান শুনলো, সেই গানের মধ্যে সুর তাল লয়ের একটা ছন্দময় ব্যাপার স্যাপার থাকলো। একটা ক্লাসিক গান বা একটা রবীন্দ্রসঙ্গীত বা একটা আধুনিক গীতে কিন্তু তার মধ্যে উগ্রতা নেই। এই যে মিষ্টত্বগুলো, এই যে সৌন্দর্যের মধ্যে, সত্যি সৌন্দর্য বলতে যেটা আমরা বুঝি সেগুলো হচ্ছে চন্দ্র এবং শুক্রের আয়ত্তের মধ্যে পড়ে। কিন্তু রাহু যখন গান শুনবে, রাহু প্রভাবিত ব্যক্তিরা যখন গান শুনবে, সে শুনবে লাউডলি, স্পিকার দেবে হাইলি স্পিকার, সে শুনবে কম, পাড়া প্রতিবেশী শুনবে বেশি। যেখানে এই জাঁকজমক পর্যন্ত, মানে এই যে পাপ ঠাপ গুলো যেখানে নাচানাচি হয়, এই যে জায়গাগুলো, যেখানে বার গুলো আছে, যেখানে বসে ড্রিঙ্ক করা হয়, এই যে স্থানগুলো, এই সমস্ত কিছু কিন্তু রাহুর কবলে। মানে সে গান শুনলে উগ্রতার সঙ্গে শুনবে, তার পোশাক আশাক সমস্ত কিছু জাঁকজমকপূর্ণ। যেখানেই অনিয়ন্ত্রিত জাঁকজমকপূর্ণ, এই যে ডিজে টিজে বাজে, তারপরে যেখানে পিকনিক করা করা হয়, পিকনিকের মধ্যে যেখানে চারটে পাঁচটে বক্স বাজিয়ে বুকের হার্ট ফেল করে দেওয়ার মতন অবস্থা হয়, এই সব জায়গাগুলোতেই কিন্তু রাহু অ্যাক্টিভ থাকছে। তা তাদের কাছে কিন্তু সৌন্দর্য বোধ বলতে কিছু নেই, যেটাই চোখ ঝলসে দেবে, যে সৌন্দর্যটা মানে দেখলাম তার মধ্যে সৌন্দর্য থাকলো কি না থাকলো, চোখ ঝলসানো যে বিষয়টা, সেটা কিন্তু রাহুর কারকত্বের মধ্যে পড়ছে। আর কি আছে? অশ্লীলতা, পৈশাচিকতা, দুর্নীতি। যত দুর্নীতিবাজ আছে আমাদের সমাজে, আর সকলেই দেখুন দুর্নীতিবাজরা মিথ্যা কথা বলবে, বড় বড় ভাষণ দেবে, তার মধ্যে সত্যতা বালাই থাকবে না, তারা মদ্যপ হবে এবং সমস্ত রকম নিষিদ্ধ কাজ তারা কিন্তু করবে। এই দুর্নীতিবাজদের একেবারেই তারা রাহু কবলিত। ম্যাম আর একবার বলবেন, পৈশাচিকতা, দুর্নীতি, মদ্যপ? এটাকে আমি একটু ওই ভেঙে বললাম আর কি, এগুলোই বললাম: দুর্নীতি, পৈশাচিক, মদ্যপ, অশ্লীলতা, ভোগী ব্যক্তি। সমাজে যারা মোটামুটি আহ এতগুলো আংটি, দুই হাতে চারটে পাঁচটা চেন, মোটা একটা ভুঁড়ি, আহ তাদের বড় বড় চোখ, লাল চোখ, বড় বড় কোকড়া কোকড়া চুল, এবং সব সময় একটা জমকালো টাইপের পোশাক পরা, এই ধরনের যে ব্যক্তিগুলো, তারা সবাই রাহুর কবলে পড়ে, মানে কবলিত তারা। আচ্ছা, কুঞ্চিতকে মানে কোকড়ানো চুলটা রাহুর? কোকড়ানো চুল, কোকড়ানো চুল, কোকড়ানো চুল আবার শনিও দেয়। কিন্তু দেখতে হবে তাদের বড় বড় চোখ। কসাইখানায় গেছেন কখনো, যেখানে ছাগল কাটা হয়? হ্যাঁ, তো ছাগল যারা কাটে আপনারা দেখবেন, তাদের মধ্যে না বেশিরভাগ মানুষকেই দেখতে এইরকম বড় বড় হ্যাঁ। লাল লাল চোখ, আর চুলগুলো হচ্ছে রুক্ষ ফুক্ষ এবং মানে কোকড়ানো টাইপের চুল। এই মানুষগুলোর না, মধ্যে কিন্তু রাহুর প্রভাব, রাহুর প্রভাবিত না হলে কসাই হওয়া যায় না। মানে অ্যাকচুয়ালি ম্যাডাম, মানে আমার মেয়ের এক বান্ধবীর স্ট্রেট চুল ছিল, হুম, কিন্তু হঠাৎ করে ওর চুলগুলো কোঁকড়ানো হয়ে গেল। ওরা তো এখন মানে আর্টিফিশিয়াল তার মানে কোনো প্রভাবিত কোনো ব্যাপার আছে? এটা হয়তো আর্টিফিশিয়াল যদি করে থাকে তাহলে তো আলাদা ব্যাপার। না 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 না, হঠাৎ করে ন্যাচারালি, বাচ্চা মেয়ে ছিল তখন আর কি, এই 7-8-এ পড়ে এরকম। হ্যাঁ, তখন ওই যে হঠাৎ করে। দশা, দশা অন্তর্দশায় হয়তো এরকম কোনো কানেকশন। হ্যাঁ, হতে পারে, ওইটাই জিজ্ঞাসা করছি। ঠিক আছে, তারপর লম্পট লিখুন। লম্পট ব্যক্তি যাদেরকে বলা হয়, ক্যারেক্টার যাদের ঢিলা। প্রস্টিটিউট, কুৎসিত জঘন্য, যাদেরকে যাদের দেখলেই কুৎসিত বা জঘন্য মনে হয়, সেই মানুষজনগুলো। অল্প এই রাহু প্রভাবিত ব্যক্তির মানুষদের মধ্যে দেখবেন
এরা যখন কথা বলবে, এদের কথার মধ্যে খুব ঝাঁজ থাকে, মানে মঙ্গলের কথায়ও ঝাঁজ থাকে, কিন্তু ওই ঝাঁজটা হচ্ছে এরকম মেরে দেবো, কেটে দেবো, একদম সামনে আসবি না, এই ধরনের কথা। আর রাহুর কথার মধ্যে অতিরঞ্জিত বিষয়বস্তু থাকে, জ্ঞান থাকবে না কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলা, মানে আহ সেই জ্ঞানে লবণাঙ্কা কিন্তু মানে বাদ্যযন্ত্র, ওই যে মানে কি বলে যে ফাঁকা কলসি বাজে বেশি, এই যে বিষয়টা আর কি। ফাঁকা আওয়াজ দেওয়া। মানে হ্যাঁ, ওই একদম বাড়িয়ে বলা, যে কোনো জিনিস বাড়িয়ে প্রেজেন্ট করা। একদম যে কোনো জিনিসপত্র, মানে প্রথম কথা মিথ্যে কথা বলবে, মিথ্যে কথা কিন্তু আহ বুধও কিছু বলে থাকে, কিন্তু ওর মিথ্যে আর এর মিথ্যে, ওর মিথ্যেটা আপনি ধরতে পারবেন, বুধের মিথ্যেটা আপনি ধরতে পারবেন, এই সরলতার মিথ্যে, ওর মিথ্যেটা আপনারা আপনারা ক্যাচ করে নিতে পারবেন যে মিথ্যে বললো। কিন্তু রাহুর মিথ্যে আপনি ধরতে পারবেন না, এত রঙিন রং চং করে, এত ফুলিয়ে ফাঁপিয়ে ধরবে, বলবে সে যে আপনার যে সত্যটা ছিল সেই সত্যটাও ম্লান হয়ে যাবে। তো এই ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যে কথা বলা, এটা কিন্তু একেবারেই রাহুর বলা। রাজনৈতিক নেতারা যেগুলো বলে কলসি বালতি বালতি ভর্তি ইলেকট্রিসিটি দিয়ে যায় বাড়িতে, এগুলো সব রাহুর কারকত্বের মধ্যে পড়ে। হ্যাঁ ম্যাম, ওটাই আমি জিজ্ঞেস করতাম, ওই হ্যাঁ, পলিটিশিয়ানরা তো মধ্যে একদম এইসব যত দেখা যায়, ভণ্ড ভণ্ড দুর্নীতি, সাধু, হ্যাঁ ভণ্ড সাধু আছে যারা সমস্ত কিছু। গাছতলায় বসে টিকা লাগিয়ে এক মুঠো ছাই দিয়ে বলবে নে বাচ্চা, কালকেই তুই কোটিপতি হয়ে যাবি, এই ধরনের ভণ্ড সাধু, এরাও রাহুর কারকত্বের মধ্যে পড়ে। যাদের মধ্যে বিন্দু মাত্র জ্ঞান নেই, জ্ঞান কে থাকবে, জ্ঞান হচ্ছে বৃহস্পতি, এবং রাহুকে একমাত্র কন্ট্রোলে রাখতে পারে বৃহস্পতি এবং কেতু। তো যখনই আপনার মধ্যে জ্ঞানের প্রকাশ হবে, আপনার মধ্যে জ্ঞান ইনপুট হবে, তখনই রাহুর মধ্যে যে অসুরতা, সে তো নাশপ্রাপ্ত হবে। কিন্তু এর মধ্যে তো জ্ঞান নেই, জ্ঞান থাকতে পারে না রাহুর। রাহু ততক্ষণই রাহু যতক্ষণ তার মধ্যে জ্ঞান নেই, বৃহস্পতি নেই। তো এদের মধ্যে জ্ঞান একেবারেই থাকবে না, কিন্তু এদের আস্ফলন থাকবে একদম আকাশ ছোঁয়া আস্ফলন। আচ্ছা, রোগটা লিখে নেই আমরা। ক্যান্সারের আমরা আগের দিন বলেছিলাম যে গ্রোথ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে কোনো বৃদ্ধি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, কিন্তু যদি আনন্যাচারাল গ্রোথ হয়, সেই গ্রোথের কারক গ্রহ কিন্তু রাহু হয়। যারা লটারি কেটে কোটিপতি হয়েছে, আপনি একজনকেও দেখবেন না 10-15 বছর পরেও সে কোটিপতি আছে। এই যে লটারি প্রাপ্তি রাহু দশা অন্তর্দশায় দিয়ে থাকে, এবং তখন দশা অন্তর্দশা শেষ হয়ে যায়, রাহু যা যা দিয়েছিল তার সব কেড়ে নিয়ে চলে যায়। মানে বাকি যারা দেয়, বিশেষ করে শনি মহারাজ যখন দেন, অনেক কষ্টের ফলে আপনাকে কিছু দেবে, আপনাকে অনেক কসরত করিয়ে নেবে, পাই পয়সার হিসাব আপনাকে গোনা শেখাবে। কিন্তু যখন রাহুর শনি মহারাজ আপনাকে কিছু দেবে, সেইটা কিন্তু আপনার কাছে লাইফ টাইম লং লাস্টিং হবে। যেমন কি আমরা আগের দিন বলেছিলাম যে শনি মহারাজ সেটা মনে করেন যে জিনিসটা যত বেশি টেকসই সেটাই তার কাছে ততটা দামি। তো টেকসই জিনিসটার উপরে কিন্তু শনি মহারাজের ধ্যান থাকে, তিনি যাই দেন সেটা কিন্তু একেবারে শক্তপোক্ত, সেটা শেষ হয় না। কিন্তু রাহুর দশা অন্তর্দশায় আপনি যদি পান, সেটা যদি আপনি কোটি টাকাও পান, রাহু যখন শেষ করে দিচ্ছে, মানে দশা অন্তর্দশা শেষ হয়ে যাবে, ও আপনাকে পুরো একদম ভিখিরি বানিয়ে দিয়ে চলে যাবে। রাহু কিছু দেয়, সেই যাই দিক না কেন প্রচুর দেয়। যত দেখবেন ফাটকা ইনকাম হচ্ছে, যারাই এরকম ফাটকা ইনকাম করছে ট্রেডিং করে, বা এই উলুক বুলুক ঝুলুক একটা কিছু যাই একটা বুঝিয়ে তারা মানুষের কাছ থেকে ঠকিয়ে ইনকাম করছে, সেই রাজনীতিবিদরা যারা বড় বড় নেতারা, তারা প্রচুর ইনকাম করছে, অসৎভাবে ইনকাম করছে। এই অসৎভাবে ইনকাম তারা করছে, এককালীন ভাবে তারা দেখবেন একেবারে রাজার রাজা, কিন্তু এদের ফকির হতে কিন্তু সময় লাগে না। তো ক্যান্সারের, ম্যাম, হ্যাঁ, ওগুলো কি মানে ধরে রাখার কোনো রেমেডি ওরকম কিছু নেই, না মানে না, যারা এগুলো রাহুর দশার ধরে মধ্যে রাখা এরকম? যাবে না। হ্যাঁ, ধরে রাখা যেতে পারে যদি আপনি এককালীন ভাবে কিছু পেয়ে গেলেন। হ্যাঁ, দেখবেন এই যে হ্যাঁ, রাহুর প্রাপ্তির মানুষগুলোর মধ্যে কি হয়, যারা পায় আপনি দেখবেন বেশিরভাগ মানুষ দেখেছেন, যারা হচ্ছে রিক্সাওয়ালা, এরকম প্রচুর রিক্সাওয়ালা হচ্ছে কোটিপতি হয়েছে লটারি কেটে, এটা আপনি দেখেছেন। কিন্তু এই যে হ্যাঁ ম্যাম। রিক্সাওয়ালা, তার মধ্যে কোনো না কোনো কার্মিক যোগ ছিল গত জন্মের, সে কিছু করে এসেছিল বলে সে এই জন্মে পেয়েছে ভালো, কিন্তু সে এটা নিয়ে আসেনি কিভাবে রাখতে হবে, সেই জ্ঞানটা তার মধ্যে নেই। যদি সেই জ্ঞানটা জ্ঞান প্রাপ্ত কোনো মানুষ পেয়ে থাকে, তাহলে সে এটাকে ইউজ করতে জানে, সঠিকভাবে ইউজ করতে। সঠিকভাবে ইউজ করতে গেলে কি করতে হয়, যত রকমের ভোগ আছে সেই ভোগটাকে কন্ট্রোল করতে হয়। কিন্তু কি হয়, প্রথমেই যখন যখন প্রথমেই কেউ হচ্ছে 1 কোটি টাকা পেলো, প্রথমেই সে একটা রয়্যাল এনফিল্ড কিনবে, তারপরে একটা থার কিনবে, তারপরে কি বলে রাজারহাটে 4টে ফ্ল্যাট কিনবে, এইসব তো গল্প। তারপরে চারটে পাঁচটা চেইন পরে ঘুরে বেড়াবে, আর যত রকম লাক্সারি জীবন আছে, রাহু যে লাক্সারি গুলো করায়, আজ দীঘা কাল পুরী পরশু মন্দারমণি,
আর সাথে সাথে কারা কারা যাচ্ছে সেগুলো নাইবা বললাম, সেই পয়সাগুলো থাকবে কি করে? কিন্তু যদি মানুষটা জানতে পারে এই পয়সাটাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে, যে সে যদি সেই পয়সাটাকে কোনো রকম ভাবে শনির, শনি মহারাজের নিয়ন্ত্রিত জীবনে নিয়ে আসে, তাহলে সেই পয়সা থেকে যেতে পারে, কিন্তু সেটা বেসিক্যালি খুব কম হয়। ম্যাম এই যে বাড়ি গাড়ি কেনার কথা বললেন, এগুলো তো একটা অ্যাসেট, মানে তারপরে থাকবে এগুলো না তো তো, মানে এত লাক্সারি লাইফ করতে গিয়ে এত দেনা করে ফেলবে যে তারপরে সেই দেনা শোধ করতে হবে। বাড়ি প্রথমে গাড়ি দুই চাকা বিক্রি করবে, তারপর চার চাকা বিক্রি করবে, তারপর বাড়ি বিক্রি করবে, এটাই হয় দেখুন। আচ্ছা, ম্যাডাম ওগুলো কেনাও হবে আবার বেচেও দিতে হবে, এরকম একেবারেই ব্যাপার। তাই। ম্যাডাম ম্যাডাম একটা কথা বলছি, কারোর যদি আয় স্থানে রাহু থাকে সেক্ষেত্রে তার এই এই ফাটকা ধরনের ইনকামটাও হতে পারে, রোজগার হতে পারে। ফাটকা ইনকামটাও কিন্তু হতে পারে, ব্যয়স্থানে, আবার আয়ের ব্যয়স্থানে কাছে বাধাও সেক্ষেত্রে হতে পারে। বৃহস্পতি হলে, ব্যয়স্থানে বৃহস্পতি হলে হয়তো সৎ ব্যয় হবে, সেক্ষেত্রে তার এই এই ব্যাপারটা এই যে হয়তো। কারণ দেখুন, পুরো চার্টের মধ্যে দিয়ে দ্বিতীয় ভাবে বৃহস্পতি বসে আছে, কিন্তু তার তো আরো অনেকগুলো আয় ভাব আছে। প্রত্যেকটা ভাব হুম থেকে আয়ের উৎস হয়। সিক্স হাউস থেকে আয় ইনকাম হয়, এইট থেকে আয় ইনকাম হয়, তারপরে আপনার টেন থেকে আয় ইনকাম হয়, ইলেভেন থেকে আয় ইনকাম হয়। কিভাবে হয় পরবর্তীকালে আমরা জানবো। এই প্রত্যেকটা আয়ের মধ্যে ব্যালেন্স করে ফাটকা ইনকামটাকে সে যদি ধরে রাখতে পারে কোন হুম রকম ভাবে, যদি সে নিজেকে, মানে বিষয়টা আমাদের জ্যোতিষ মানেই তো তাই, যে আপনার হুম চার্ট দিয়ে আপনার জীবন স্টাইলটাকে পরিবর্তন করে দেওয়া, হুম হুম সঠিক ভাবে জীবনটাকে চালানো। সেই হুম সঠিকভাবে জীবনটা চালাতে পারে না মানুষ। আমরা না। যে কজন যদি আপনাদেরকে, আমরা এখানে যে কজন বসে আছি, পাঁচজন, তিনজনকে যদি জিজ্ঞেস করি যে 1 কোটি টাকা যদি কাল সকালবেলায় পান, কি করবেন? ম্যাক্সিমাম 55 থেকে 60 গিয়ে আটকে যাবে, তারপরে জানে না কি করবে। প্রথমে সেটাই। সবাই বলবো আমি একটা বাড়ি কিনবো, জমি কিনবো, ব্যাংকে টাকা রাখবো এতটুকু, দিয়ে মায়ের জন্য এটা করে দেবো, বাবার জন্য এটা করে দেবো, নিজের জন্য এটা রাখবো, তারপর জানে না, ইউটিলাইজটা জানে না। তো কি করবে? তারপরে তো ভোগ চলে আসবে জীবনে। হ্যাঁ। সেই ভোগটার জন্য তো সে পয়সাগুলো উড়াবে কেন? তখন রাহু বলবে জীবন একটাই, লেটস এনজয় ইওর লাইফ। এবং এই রাহুর জীবনে এনজয় বলতে যা যা বোঝায় সে সব করবে। সব এবার করবে। 5 দিন পাঁচ গাড়ি বন্ধু নিয়ে যদি 5 বার মন্দারমণিতে যেতে হয়, আর প্রত্যেক ট্রিপে যদি মোটামুটি 1 লাখ করে উড়ায়, কদিন লাগবে পয়সা পয়সা খরচা করতে? তাই তো। হয়ে গেল হুম, হুম, হুম। আসা যাওয়া সার। লোভ করা চলবে না, আয় এটাই হচ্ছে ব্যাপার। ম্যাম, লোভ করা আয় চলবে না। আমি যে লোভ করা চলবে না, তো এখানে যদি আমি বলি যে ভগবান এখন বলছে আপনাদেরকে, আপনারা এখন যে উত্তরটা দেবেন সেটাই ঠিক, সেটাই ভগবান শুনে নিচ্ছে। কে কে 1 কোটি টাকা চান? কজন বলতে আমি যে আমি ম্যাম চাই না? আমি চাই, সবার আগে চাই, তাহলে আমি চাই। এটাই হচ্ছে যাদের কথা, আমরা যা- সকলেই লোভী। কারণ এই যে যাদের সময়টা, এই যে বর্তমান যে সময়টা, এই সময়টা রাহু নিয়ন্ত্রিত সময়। আমরা সকলে লোভী, আমরা লোভটাকে কন্ট্রোল করতে পারি না, পারবোই না। যাদের দ্বিতীয় ভাবে রাহু আছে তারা আগে চাইবে। কিন্তু হ্যাঁ, কেউ বলেনি ম্যাম, আমি বলেছি একমাত্র। আরে সবাই তো মনে মনে বলছে, সবাই তো তোমার মতন প্রকাশ করতে পারবে না, না সবাই মনে মনে বলছে। যাদের দ্বিতীয় ভাবে রাহু আছে এদের টাকার খিদে প্রচুর, আর যাদের একাদশ ভাবে রাহু আর আছে এদের আমার টাকার খিদে যেটা ইচ্ছা প্রচুর। সেটা বলে দিই। একদম। তো এই তোমার যেটা ইচ্ছা বলে দাও, এই যে এটা মঙ্গলের প্রভাব। বাকিরা সবাই মনে মনে বলছিল ম্যাডাম পেলে তো ভালোই হয়, কে না চায়। কি হবে? এত টাকা দিয়ে কি হবে? এটা আপনাকে মানে কেতু যারা বলাচ্ছে। মনে মনে আপনাকে এই বলছে তাদের শিবানী দাস, কিসের প্রভাব? না, আমার শিবানী দাস কথাটা আমার বেশি বললো। দিয়ে যেটা কি মনে হবে? হয় আচ্ছা যেটুকু শিবানী প্রয়োজন দাস, সেটুকু পেয়ে গেলেই হলো। হ্যাঁ, হ্যাঁ এই যে একদমই না, এই মোটেও না। আমরা একদমই পরবর্তীকালে তাই। এই কেতু চলে যাচ্ছি, কেতুতে শেখাবো শিবানী যে কথাটা বললো, যে কি হবে এত টাকা দিয়ে, হ্যাঁ, এই না, কথাটা হ্যাঁ। আমি তো কেতু প্রধান, এই জন্যই আমার হ্যাঁ একদম। আমার চার্টে কেতু ছাড়া সবচেয়ে এই কথাটা বলতে পাওয়ারফুল পারবে না। কেতু। মানে লগ্নে কেতু। ওই তো কেতু ছাড়া এই কথাটা বলতে পারবে না না, যে কি লগ্ন হবে। কেতু না, পাওয়ারফুল কেতু। কিন্তু আচ্ছা বেশ। যেহেতু কেতুকে আত্মকারক বলা হয় না, তাই হচ্ছে রবি। আচ্ছা চলুন তাহলে আমরা লিখে নেব, রোগটা লিখে নেব, যে আমাদের রাহু ক্যান্সার জাতীয় যে রোগ সৃষ্টি হয়, ক্যান্সারের যে সেলের বৃদ্ধি হয়, এই কারণটাই হচ্ছে রাহুর। অস্বাভাবিকভাবে কোনো অংশকে বৃদ্ধি করা আমাদের শরীরের মধ্যে। যারা প্রচুর হাই অ্যাসিডিটিতে ভোগে, প্রচন্ড হাইলি অ্যাসিডিটি, এটা রাহুর দ্বারা সৃষ্ট। মানে অ্যাসিডিটিতে যাদের মনে হয় এক্ষুনি মরে যাব, যাদের লগ্নে রাহু আছে, তারা এই সমস্যায় আমার ভীষণ হয়, ভোগে। আমার ষষ্ঠে রাহু। হ্যাঁ, বদ হজমের সমস্যা, হঠাৎ মাথা ঘুরে যাওয়া, ব্রণ ইত্যাদিগুলো। আর আমরা হচ্ছে রাহুর থেকে দেখি।
এবার আমরা চলে যাব হচ্ছে কেতু। আচ্ছা ম্যাডাম, বলছি যে ব্রণ সমস্যাটা মঙ্গল থেকেও তো হয়। প্রচুর ব্রণ, না সব ব্রণ মোটামুটি সব গ্রহই টুকটাক কম বেশি দেয়, মানে এই ব্রণ ম্যাম। কেন হয়, পেট এবং স্কিন রিলেটেড সমস্যা, ঘুম, দেখুন সবকিছু রিলেট করে তারপরে গিয়ে ব্রণটা হয়। তো এই আচ্ছা আচ্ছা। অয়েলের থেকে ব্রণ হয়, আপনি বেশি মাংস টাংস হ্যাঁ। চাপ ম্যাম দিয়ে একটা প্রশ্ন আছে ম্যাম। ম্যাম রাহুল রেমেডি। আর রেমিডি হচ্ছে গোমেদ। গোমেদ গোমেদ। আগে রেমেডি, এই পল্লবী রোজই রেমেডি করছে। তাড়াতাড়ি জ্যোতিষ হবে, ওটা ও হচ্ছে বুদ্ধি। এক্ষুনি সবাইকে রেমেডি দিয়ে ঠিক করে দেবে। ম্যাম না একটা না, কোশ্চেন নিজেরটা আছে ম্যাম। নিজেরটা, নিজের জন্য বলি। আচ্ছা, রাহুকে ঠিক রাখতে গেলে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে বৃহস্পতির মানে জপ বা বৃহস্পতির আরাধনা। আর আর হচ্ছে কেতুকে জাগ্রত করা। সাপ যদি একটা বডি আমরা দেখেছি, সাপের মতন আকৃতি হচ্ছে এই রাহু কেতু, মস্তক আর লেজ দুজনে তো একে উল্টে ঠিক সমসপ্তমে থাকে। তো এবার এই মাথা আর লেজ দুটোকে যদি ব্যালেন্স করতে হয়, ধরো মাথা এরকম আছে আর লেজটা তলার দিকে রয়েছে, তাহলে লেজ ধরে যদি আমি সোজা করে দিই, তাহলে মাথা এবং লেজ সমান্তরালে আসলো। তাহলে কেতুকে অ্যাক্টিভ করলে রাহু কিন্তু নিয়ন্ত্রণে থাকে। আর কেতুকে অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, সেটা করতে হবে আমাদের জপ আরাধনা, কিন্তু সেটা নিভৃতে। যদি কখনো কেউ এর মধ্যে ইসকনে, মায়াপুরের ইসকনে গিয়ে গিয়ে থাকো, দেখতে পারবে যে সন্ধ্যা আরতিটা ওখানে বেশ উল্লাসের সঙ্গে হয়। দুই হাত তুলে নাচ গান, মানে ভগবান ভগবানের নাম করা হয় একদম খোল করতাল বাজিয়ে, এবং সবাই উদ্দাম হয়ে নাচে। হুম, হ্যাঁ। ভগবানের নাম করতে করতেই নাচে। তো এই যে আরাধনাটা যেখানেই হচ্ছে আড়ম্বর আছে, সেই আড়ম্বর মানে রাহু যখন ভক্তি শ্রদ্ধা করে, রাহু মূলত হচ্ছে অধার্মিক হয়, সে ধর্মকর্মের ধার ধারে না। হুম, আরে ততটা মানে অত ছুচিবাই না, যাই হোক একটা কিছু হলেই চলে। কেতু যেমন প্রচন্ড ছুচিবাই, রাহু ছুচুবাই না। আর রাহু অত ধর্মের ধার ধারে না, কিন্তু রাহু যখন ধার্মিক হয়, তখন আবার রাহুর ধর্মটা হচ্ছে প্রকট, মানে সে হচ্ছে দেখনদারি যত ধর্ম আছে একেবারে মাইক বাজিয়ে চারটে ঢাক নিয়ে এসে সেই জাঁকজমকপূর্ণ ধর্ম আবার রাহুর। এই ইস্কনে যে চার হাত তুলে দু হাত তুলে নাচানাচিটা হয়, অবশ্যই ভালো, তারা পাগলের মতন নাচতে থাকেন, মানে ভগবানের উদ্দেশ্যে একেবারে তার সমস্ত কিছু হারিয়ে তারা বিলীন হতে চান। এই যে আহ, এই যে ধর্মের সৃষ্টি, মানে এই যে আধ্যাত্মিকতাটা, এই আধ্যাত্মিকতাটা কিন্তু রাহুর দেওয়া। হুম, কিন্তু কেতুর আধ্যাত্মিকতা কিন্তু সম্পূর্ণই আলাদা। যে মানুষগুলো দেখবেন যে একদম মন্দিরের কোনায় একটু দূরে কোথাও গিয়ে একদম চুপচাপ বসে আছে বা জপ করছে বা ধ্যান করছে, এই যে আধ্যাত্মিকতা সেটা কিন্তু কেতুর যেটা দেওয়া। রামকৃষ্ণ মিশনে দেখা যায়। রাহুকে যদি আমরা ইনঅ্যাক্টিভ করতে চাই, রাহুর যদি কার্যকারিতাটাকে আমাদের কমাতে হয়, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, কেতুকে জাগ্রত করতে হবে। আর কেতুকে জাগ্রত করতে গেলে আমাদের কিন্তু জপ তপ ধ্যান মেডিটেশন, এটা কিন্তু একমাত্র মানে ওই রেমিডি বলছি। হ্যাঁ, যখনই রাহু খুব উৎপাত করবে, যেই সমস্ত কারণগুলো বললাম, সেইগুলো যখন হবে আমাদের মধ্যে, দেখছি একটু মিথ্যা কথা বলছি, দেখছি মনের মধ্যে একটু কিরকম পার্টি পার্টি করছে, দেখছি দুই পেগ হচ্ছে, এরকম যখনই হবে, তখনই কিন্তু আমাদেরকে কেতু অ্যাক্টিভ করতে হবে। কেতু অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, 10 মিনিট। আচ্ছা ম্যাডাম, রাহুল ধাতু রত্ন কি এবং হবে? রত্ন তো গোমেদ জানি, ধাতুটা কি হবে? সীসা, তাও বলে। সীসা। যত আহ, ঘোলাটে ঘোলাটে ধরনের ধাতু আছে, সেগুলো হচ্ছে রাহু দ্বারা নির্ধারিত। রত্ন শুধু গোমেদ? রত্ন গোমেদ। উপরে আপনারা একটু দয়া করে ম্যাম। শুনুন না, এত কথা হচ্ছে, আমি একজন একজন করে বলবেন, সবাই একটু মিউট। ম্যাম বলবো। হ্যাঁ, প্রকৃতি বলুন। বলছি ম্যাডাম, রাহুর জন্য কি মানে পার্টিকুলার কোনো ঠাকুর আছে যার আরাধনা করতে হয়? কারণ যেরকম বলে যে ছিন্নমস্তা দেবীর আরাধনা করতে হ্যাঁ, হয়, ওগুলো কিছু তো আছে? ওগুলো তো আছে, দশবিদ্যা। আপনি বাড়িতে মহাদেবের পুজো করবেন, হুম। হরি মহাদেবের পুজো করবেন, তাতেই হবে। কিসে মহাদেবের? মহাদেব, হনুমানজি, মা তারার পুজো করবেন, মা তারা 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 সবসময় বলবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কেতুতে চলে যাই। কেতু হচ্ছে গোপনীয়তার কারক এবং বিচ্ছেদের কারক। অ্যাটাচমেন্টের কারক বলেছিলাম রাহু, ডিটাচমেন্টের কারক গ্রহ হচ্ছে কেতু। যেমন রাহু যে ভাবে থাকে, সেই ভাবটাতে জাতক বা জাতিকা অ্যাটেনশন চায়। ঠিক তেমনি যে ভাবটাতে কেতু থাকে, সেই ভাবটা হচ্ছে জাতক বা জাতিকার ইন্টেনশন। মনে করুন
যেরকম আমরা বললাম যে রাহু এবং কেতু সমসপ্তমে থাকে, তো কারোর ধরুন লগ্নে রাহু আছে, তাহলে তার সপ্তম ভাবে কেতু থাকবে। সেই ক্ষেত্রে লগ্নে রাহুর মানুষজনগুলো তারা নিজেকে অ্যাটেনশন দিতে চায়। হুম। রাহু এবং কেতুর অবস্থান পূর্বজন্মকেও রিলেট করে, যে জন্মে আমরা মানে পূর্বজন্মে আমরা যে ভাবগুলোতে কর্ম পেন্ডিং রেখেছিলাম সেই ভাবেই রাহুর অবস্থান হয়, এবং তার ঠিক উল্টো দিকের যেটা আমরা যথেচ্ছসার করে ফেলেছিলাম সেটাতে কেতু অবস্থান করে। কেতু মানে হচ্ছে কাট করে দেওয়া, বিচ্ছেদ করে দেওয়া, যে এটাতে তুমি এনাফ করে ফেলেছো, তোমার আর ভান্ডারে কিছু নেই। তো সেই ভাবটাতেই কেতুর অবস্থান থাকে, যেখানে আমরা পূর্বজন্ম জন্ম থেকে আর কি মানে আগের জন্ম থেকে আমরা আর কিছু নিয়ে আসতে পারিনি, সেখানে পুরোটাই শেষ করে ফেলেছি। তাই এই জন্মটায় সেই ভান্ডারটা শূন্য, সেইখানটাতে সেই কেতু বসে বসে এটা বলতে চায় যে এখানে তোমার আর কোনো প্রাপ্তি নেই, এখানে তোমায় শুধু ছাড়তেই হবে, কারণ তুমি এখানে কিছু রাখোনি। আর রাহু সেখানে বসে যেখানে আমরা পেন্ডিং পেন্ডিং কর্ম ছেড়ে এসেছি, মানে আমাদের সেখানে কর্ম করার কথা ছিল কিন্তু আমরা সেখানে কর্ম করতে করিনি, সেটা নিজের ইচ্ছাতে হোক বা পরিস্থিতির চাপে হোক, আমরা সেই কর্মটা করতে পারিনি বলে সেখানে হচ্ছে রাহুর অবস্থান থাকে। তো রাহু যেখানে অবস্থান করে জাতক জাতিকা সেখানে অ্যাটেনশন চায়। তো যদি আহ লগ্নে রাহু থাকে তাহলে সে বলবে, সে অ্যাটেনশন চায় নিজেকে, নিজের প্রতি, যে আমাকে অ্যাটেনশন দেওয়া হোক। আর তার ইন্টেনশন থাকে সেভেন্থ হাউস, সংসার, পার্টনার, ইন্টেনশন বা উদ্দেশ্য, সে চায় সংসার করতে, সে চায় পার্টনারের সঙ্গে থাকতে, সে চায় পার্টনারের সঙ্গে সুখে থাকতে, কিন্তু সেগুলো একটাও হয় না। যা আমরা পাই না তার প্রতি কিন্তু আমাদের ইন্টেনশনটা বেশি থাকে। তো এই হচ্ছে ব্যাপার, যে রাহু হচ্ছে অ্যাটেনশন আর কেতু হচ্ছে ইন্টেনশন। ভাবের যেখানেই থাকুক না কেন, এটা একটা আপনাদের প্রেডিকশন, যে রাহু যেভাবে থাকবে সেখানে সেই ব্যক্তি অ্যাটেনশন চাইবে, আর কেতু যেভাবে থাকবে ব্যক্তি সেখানে ইন্টেনশন দেবে, কিন্তু পাবে না। তাকে ওই যে এই জীবনে সেটা ছেড়ে যেতে হবে, এটা চরম সত্য। যে যেভাবে আপনাদের প্রত্যেকের যে যেভাবে কেতু আছে সেই ম্যাম ভাবজনিত আমার 8th হাউস। সেই জীবনের সেই জিনিসপত্র থেকে আমাদের ছাড়তে হবে। কেতু আমরা যখন ভাব করবো তখন বলবো কোনটা ছাড়তে হবে তোমাকে, এখন বলবো না। ছেড়ে গেছে আমার বাবা। 8 থেকে বাবা দেখি না তো। তাহলে কিন্তু কেতুর আমার অন্তর্দশায় বাবা চলে গেল হঠাৎ। এটা অন্য কোনো কানেকশন ছিল তাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে এবার যেটা বলবো যে কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট যার কোনো মানে এক কথায় যার কোনো প্রকাশ হয় না, যার কোনো রকম প্রকাশই নেই, মানে এমন একটা গ্রহ যার কোনো ওইভাবে সংজ্ঞাই হয় না। চরম গোপনীয়তা, চরম রহস্যময় একটা গ্রহ হচ্ছে কেতু। এই ব্যবহারিক জীবনে আমরা দেখেছি এর আগে শনি মহারাজের সম্পর্কে শুনতে পড়ার সময় বা বৃহস্পতি পড়ার সময়, কিন্তু যত রকম বিচ্ছেদের কারক আছে, বিচ্ছেদ করিয়ে দেওয়া, এই কেতুর মতন এরকম স্ট্রং বিচ্ছেদ কারক গ্রহ আর একটাও নেই। আর একটা কথা, রাহু কেতুর কোনো নিজস্ব ঘর হয় না, রাহু কেতুকে কোনো নিজস্ব ঘর দেওয়া হয়নি, কারণ ওরা কোনো গ্রহ নয়, ওরা হচ্ছে ছায়া গ্রহ। কিন্তু তথাপি কুম্ভের ঘরটাকে রাহুর ঘর বলা হয়, বা ওখানে রাহু নিজের ঘরের মতন ফল দিতে পারে। বৃষ্টিকে কেতু নিজের ঘরের মতন ফল দিতে পারে। উপরন্তু আহ কন্যার ঘরে আহ রাহু ভালো ফল দিতে পারে, এবং কেতু ভালো ফল দেয় হচ্ছে সূর্যের ঘরে, অর্থাৎ কিনা আহ সিংহ রাশিতে। সিং। তো এবার এই যে কেতু, কেতু যে ঘরেই থাকবে সেই ঘর থেকে সে বিচ্ছেদ করবে। আর একটা ব্যাপার, এই বিচ্ছেদ করতে গিয়ে মানে যেমন মঙ্গল, সে হচ্ছে আমিত্বে বিশ্বাসী, সে আমিত্বকে স্বীকার করে, এই কেতুও তেমনি আমিত্বকে, আমিত্বর বাইরে গিয়ে কিছু বোঝে না। কিন্তু কেতুর আমিত্ব আর মঙ্গলের আমিত্বর মধ্যে পার্থক্য আছে। কেতু আমি ছাড়া আর কিছু বোঝে না, কিন্তু সেই আমিটা এত গভীর আমি যে সে তার শরীরটাকেও অস্বীকার করে। মানে শনিদেব যেমন বলেছিলেন যে সে জড়ত্বের প্রতীক, সে তার যে কোনো কিছুর আকৃতি বা আকারটাকে স্বীকার করে শনি মহারাজ। কিন্তু এই যে কেতু, সে আমি আমি ছাড়া আর কিছুকে বোঝে না, জগতের কোনো কিছুকে সে বোঝে না আমি ছাড়া, কিন্তু সেই আমিটা এতটাই গভীর আমি যে সে তার শরীরটাকেও অস্বীকার করে। সেই আমিত্বটা কিরকম, সেটা হচ্ছে জড়বৎ আমিত্ব বা সমাধিস্থ আমিত্ব। যে কারণে যোগী হয়ে যাওয়া, যত যোগী আছে
সেই যোগীরা দেখবেন যে সমাধিস্থ হয়ে বছরের পর বছর সে হচ্ছে সাধন ভোজন করে যাচ্ছে, সে তার শরীরের খিদা, যন্ত্রণা, ঘুম, এই সমস্ত যা শারীরবৃত্তীয় প্রক্রিয়া থাকে সেগুলোকেও কিন্তু সে অস্বীকার করে ফেলেছে, সে সেগুলোকেও চায় না। সে খাবে না, সে ঘুমাবে না, সে শুধু চরম আমিত্ব, সেই যে আমি কে, আমি বলতে আমরা যেমন কেউ আমি বলতে আমার নামটা বুঝি, যে আমি হচ্ছে পল্লবী সেন, এটা আমি। কেউ বলবে শিবানী, যে না আমি বলতে আমি হয়তো আমার এই আমার বাবা মা আমাকে তৈরি দিয়ে করেছেন, ঈশ্বরের দ্বারা আমি সৃষ্ট, সেটা আমি। প্রকৃতি বলবে আমি বলতে বুঝি আমি এই আমার মান সম্মান, আমার স্টেটাস, এটা আমি। এই যে এতগুলো আমি, এই সমস্ত আমির অন্তরে গিয়ে যে আমি থাকে, অর্থাৎ আমি সেই যে আমির উত্তর কি সেটাই আমরা সকলে খুঁজে চলেছি। এই গভীরভাবে খোঁজার আমিত্বটাকে খোঁজে হচ্ছে কেতু। বাকি বাহ্যিক গুলো হচ্ছে অন্যান্য গ্রহ দিয়ে আমরা সেটা কিন্তু পড়েছি। এত ম্যাডাম স্বার্থপর একটা হয় কেতু, এত স্বার্থপর যে সে নিজেকে ছাড়া বাইরের কোনো কিছু স্বার্থপর, আমরা দেখেছি এর আগে রাহুও স্বার্থপর হয়, কিন্তু কেতুর স্বার্থপরতা চরম স্বার্থপরতা। সে সেই স্বার্থপরতার কোনো সীমা হয় না, এবং এত স্বার্থপর যে সেই স্বার্থপরতাটাকে আমরা নিষ্ঠুর বলে আখ্যায়িত করতে পারি। চরম নিষ্ঠুর, পাশবিক, মানে সে কোনো কিছুতেই, সে যে যে মানুষগুলো যে দেখবেন আপনারা সংসার জীবনে থেকে, মানে আমরা প্রকৃত অর্থে যাকে স্বার্থপর বলি, সংসার জীবনে যে মানুষগুলো আছে, সে আছে কিন্তু তার অস্তিত্বের কোনো স্বীকৃতি নেই। সে আপনার জন্য কিচ্ছু করবে না, আপনার দুঃখে সে দুঃখী না, আপনার বেদনায় সে সহমর্মী না। সে কেবলমাত্র নিজেরটুকু নিয়ে নিজের মতন নিজেকে বন্দি রাখতে পছন্দ করে। এই মানুষগুলো কেতু প্রবণিত মানুষ। যার জন্য যে মানুষগুলোকে, মানে যে সেই এত পাষণ্ড হয়, এত পাশবিক হয় কেতু কেতু প্রভাবিত মানুষ, যে মানুষগুলো হাসতে হাসতে খুন করে ফেলে, মানে রাগের মাথায় খুন করে দিলাম, এই খুনটা কিন্তু করে হচ্ছে মঙ্গল। কিন্তু যে মানুষটা হাসতে হাসতে খুন করে, মানে কোল্ড মাইন্ডের খুন, সেই খুনটা কিন্তু করে হচ্ছে কেতু প্রভাবিত ব্যক্তিরা। যে কারণে এই যে অফিসার গুলো আছে আবগারি বিভাগে, বা যে সমস্ত পুলিশ ম্যাজিস্ট্রেট যারা কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, ফাঁসি কাটে ঝোলায় যারা, এই যে ধরনের মানুষজনগুলো, তাদেরও জন্মচারে কিন্তু কেতুর প্রভাব বর্তমান প্রচন্ড। ম্যাডাম একটা কথা বলার ছিল। হ্যাঁ সেটা বলুন। হচ্ছে যে বললেন না যে কন্যা রাশিতে রাহু অ্যাক্টিভ হ্যাঁ। আর সিংহ রাশিতে কেতু অ্যাক্টিভ। হুম। ভালো ফল দিয়ে থাকে। সিংহ রাশিতে কেতু আর কন্যা রাশিতে রাহু। হুম। ম্যাম, বলছি কেতু কখন সমাধিস্থ পজিশন দেয় আর কখন মানে কোল্ড মাইন্ডেড মার্ডারার বানায়? ওরে বাবা, এ তো অনেক কঠিন, এক্ষুনি কেন, সব শেখাবো। এখন শুধু কারকত্ব শিখি, এই সব কঠিনের উত্তর আছে। আমি এখন শুধু আমরা রিলেট করব যে কোনগুলো কোনগুলো কেতু। আমাদের এখনকার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কারকত্ব, কেতুকে চেনা, জগৎ সংসারের মধ্যে কোথায় কোথায় কেতু আছে সেইগুলোকে আমরা খুঁজে বার করব। যে প্রত্যেকের সংসারের মধ্যে আমরা প্রত্যেকটা গ্রহকে এতক্ষণে খুঁজে পেয়েছি, রাহু পর্যন্ত আমরা সকলকে চিনে ফেলেছি, যে ওই মানুষটা রাহু প্রভাবিত, ওই মানুষটা মঙ্গল প্রভাবিত, ওই মানুষটা বৃহস্পতি প্রভাবিত। এখন আমরা শিখবো এই মানুষটা কেতু প্রভাবিত ব্যক্তি কিরকম কিরকম হয়। যেমন কেতুর আর একটা রূপ আছে, সেই রূপটা হচ্ছে সাপের মতন কুণ্ডলীকৃত। এমনিতেই ওই ওষুধটা সাপের মতন দৃশ্যবৎ, সেটা আলাদা, কিন্তু সাপের মতন কুণ্ডলীকৃত জীবনযাত্রায় হচ্ছে কেতু বিশ্বাসী। কেমন করে? এরা হচ্ছে তুলনামূলক স্যাঁতসেঁতে জায়গায় থাকতে পছন্দ করে, মানে যদি ঘরে থাকে, সেই ঘরের মধ্যে, ধরুন ঘরে আপনার চারটে পাঁচটা ঘর আছে, একটাতে প্রচন্ড আলো বাতাস ঢোকে, একটা খোলামেলা, আর একটা ঘর আছে যেটা একটু কম আলো ঢোকে, একটু স্যাঁতসেঁতে, একটু কোণার দিকের ঘর, সেই ঘরটা হচ্ছে এর পছন্দ। একটু স্যাঁতসেঁতে, একটু নোংরাটে, একটু ছ্যাতলা ধরা, যেখানে ঝুলকালি বেশি পড়বে কোনো বাড়ি। আপনি একটা পুরো বাস্তু দেখতে গেছেন, বা একটা আপনার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে যে বাড়িগুলো আছে, কোন বাড়িটা কেতু প্রবণিত বাড়ি কিভাবে চিনবেন? যেই বাড়িটার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখবেন, অর্থাৎ বাড়িটার মধ্যে ঝুলকালি পড়া থাকবে, বাড়িটার মধ্যে ফাটল, দেয়ালে দেয়ালে ফাটল থাকবে, শ্যাতলা পড়া, শ্যাওলা পড়া যেগুলোকে বলে, সেই সমস্তগুলো থাকবে, আলো বাতাস তুলনামূলকভাবে অনেক কম প্রবেশ করবে, ছায়া মানে প্রচুর গাছপালা দিয়ে ছায়াচ্ছন্ন এই যে বাড়িগুলো, এই এবং সেই বাড়িটার মধ্যে পা দিলেই দেখবেন যে একটা ভেজা ভেজা ভাব, তুলনামূলকভাবে ড্রাইনেস থাকবে না, একটু স্যাঁতসেঁতে।
এবং এখানে এই ঘরগুলোর একটা অদ্ভুত টাইপের গন্ধও আছে, এরকম ধরনের বাড়িতে যারা প্রবেশ করেছেন তারা জানবেন, একটু কেমন যেন সোদা সোদা গন্ধ। এই ধরনের বাড়িগুলো কিন্তু কেতু প্রভাবিত বাড়ি। এবং এই কেতু প্রবণিত ব্যক্তিগুলো তারা হচ্ছে এই রকম ঘরেই থাকতে ভালোবাসে। যে সমস্ত ভাড়াটিয়ারা মানে একটা ছোট্ট ঘরে বহু বছরের পর বছর থেকে গেছে, ওই ঘর চেঞ্জ করেনি, তার ক্ষমতা আছে হয়তো সে 800-200 টাকা বাড়ি দিয়ে একটা ভালো ঘরে থাকার, কিন্তু সে সারা জীবন ওই রকম ভাবে থাকতে ফাটল ধরা ঘরে থেকে গেল। এই ধরনের মানুষগুলোও কিন্তু কেতু প্রবণিত মানুষ। হ্যাঁ। এবং আর কর্নারের বাড়িও কি কেতুর প্রভাবিত? হ্যাঁ, কর্নার কর্নারের মানে বাড়ি কিন্তু, কর্নার প্লট। কর্নারের বাড়ি যদি ঈশান কোণের কর্নার হয় তাহলে হবে না, সেখানে তো প্রচুর আলো বাতাস। কর্নারটা দেখতে হবে যে সেই কর্নারের মধ্যে যদি কিনা এইরকম আর বাদ বাকি বৈশিষ্ট্যগুলো আছে, যে একদম ওরকম স্যাঁতসেঁতে যেমন একদম। আমার বাড়ি কর্নারের বাড়ি, কিন্তু ঈশান কোণে, পূর্ব উত্তর তো খোলা। ঈশান কোণে এটা হবে না। ঈশান কোণে কিন্তু সূর্য উদয়ের সময় প্রথম কিরণটা, সূর্যের থেকে যে প্রথম কিরণটা আসে সেটা কিন্তু ঈশান কোণেতেই আসে। ওইখান থেকে আপনার বাড়িতে প্রথম ঈশান কোণ থেকে কিন্তু সূর্যের এটা প্রবেশ হ্যাঁ, করে। এবং একদম সেখানে একদম। ভিটামিন ডি, ভিটামিন এফ ইত্যাদিগুলো থাকে, যে কারণে আমাদের পুরো বাস্তুটাকে মানে ঠিকঠাক ব্যালেন্স রাখতে গেলে বা শরীর স্বাস্থ্যটাকে ব্যালেন্স রাখতে গেলে যে জিনিসপত্রগুলো আমরা সূর্যের থেকে চাই প্রাথমিকভাবে, সেটা কিন্তু ঈশান কোণের প্রথম আলো থেকেই আমরা পেয়ে থাকি। যে কারণে বাস্তুতে বলা হয় ঈশান কোণ পরিষ্কার রাখতে, ঈশান কোণের দিক দিক পরিষ্কার রাখতে, খোলামেলা রাখতে। হ্যাঁ, কে যেন একটা ম্যাডাম বলে বললেন, কি বলছিলেন? ম্যাম ঈশান কোণে তো থাকতে নেই না? না, ঈশান কোণে থাকতে নেই তা না, থাকতে পারে, স্বামী স্ত্রীদের থাকতে নেই, বাচ্চারা থাকতে পারে, ওখানে পড়ার ঘর হতে পারে, ঠাকুর ঘর রাখতে ঠাকুর হবে ঘরের জায়গা ঈশান ওটা। কোণে। আর ঈশান কোণ ঠাকুর ঘরের জায়গা, সেখানে হ্যাঁ, থাকতে নেই শুনছি। স্বামী স্ত্রীদের জন্য এটা বিরাট জায়গা নয়। ঠিক আছে। আচ্ছা, তো আর একটা কি হচ্ছে বাতিগ্রস্ত। কেতু হচ্ছে প্রচন্ড বাতিগ্রস্ত মানুষ, মানে গ্রহ। এদের মধ্যে আপনি দেখতে পারবেন যে এই মানুষগুলো সারাদিন ধুয়ে ধুয়ে চলেছে, সারাদিন ঝেঁটিয়ে চলেছে, সারাদিন এখানে নোংরা ওখানে নোংরা ওখানে নোংরা ওখানে নোংরা। এরা নোংরা আসলে পছন্দ করে, আবার নোংরা পছন্দ করে না, আবার নোংরা ঘাটতেই সারাদিন আর কি ব্যস্ত থাকে। হ্যাঁ, এই এই মানুষগুলো হচ্ছে কেতু প্রবণ বাতিগ্রস্ত প্রচন্ড। যাদের যাদের মধ্যে আপনি এই বাতিগ্রস্ত দেখতে পাবেন, মানে একটা থালা 3বার ধোবে, জলটাকে নিয়ে এরকম কাত করে ওরকম কাত করে দেখবে, থালা উঁচু করে দেখবে, এই যে বাতিগ্রস্তের যা যা নমুনা। তার মানে অশুভ কেতু ওগুলো। হ্যাঁ, এইগুলোর মধ্যে কিন্তু এই কেতুর প্রভাব হচ্ছে। এমনি কেতুর মধ্যে আধ্যাত্মিকতা ছাড়া আমাদের সাংসারিক জীবন যদি ধরি তাহলে সবই অশুভ। ও খুব একটা শুভ জিনিসপত্র কেতু খুব একটা দেয় না। আধ্যাত্মিকতা ছাড়া সবই দেখুন না, আমাদের বাড়িতে যদি একজন সন্তান থাকে আর তার মধ্যে যদি এই গুণগুলো ধরি আমরা, তাহলে কি দেখবো? এগুলো শুভ? একটাও শুভ না। তো যাই হোক, কেতু মানে এবার এইগুলো লিখে নিই আমরা, কারকত্বগুলো। ওগুলো আগোছালো লোক। হ্যাঁ। কিন্তু কিন্তু গুছানো করাটা ম্যাডাম, হয়। আমি ব্যক্তিগত কথা বলছি, তবুও বলছি, আমার মেয়েও মানে নাম্বারের দিক থেকে কেতু প্রধান আর কি, মানে নিউমারোলজির দিক থেকে, কিন্তু ও বিদেশে গিয়ে কিন্তু অনেক ঠিক হয়ে গেছে। ওই যে বিদেশ মানে তো রাহু, আপনি তো রাহুকে জাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, অষ্টমে অষ্টমে রাহু, তো সুতরাং বিদেশ মানে ওর মানে গেছে যে কি করে ও নিজেও জানে না, আমরাও জানি না। বিদেশে কিন্তু পাঠিয়ে ওখানে দিয়েছেন গিয়ে ও ভালোই, ঠিক ওর হয়ে জীবনে গেছে। রাহু অ্যাক্টিভ হয়ে গেছে, ওই জন্য কেতু সেইভাবে ভূমিকা মানে দিতে পারেনি তার ফলটা, নেগেটিভ এবং ফল। ওর সবকিছুই দ্বাদশে, মানে সমস্ত ভালো গ্রহ দ্বাদশে। হুম। আচ্ছা, নিন আবার আমরা কারকত্বগুলো লিখে ফেলি। আচ্ছা, আর একটা জিনিস আমরা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এরপরে বাস্তু তো পড়বেন, এই টুকটাক যে নোটগুলো পাচ্ছেন এইগুলো হচ্ছে বাস্তুর, সেগুলো হচ্ছে লিখে রাখবেন। বাস্তুর মধ্যেও এগুলো আপনারা পরবর্তীকালে ইনক্লুড করে নেবেন, অনেক সময় কথা বলতে বলতে চলে ওগুলো আসে। আন্ডারলাইন করে রাখি তাহলে, হুম। আন্ডারলাইন করে রাখি বাস্তুর ব্যাপারগুলো। যেমন ধরুন, কেতুকে বলা হয় হচ্ছে প্রেত যোনির সহায়ক। ইহজগতে প্রেত যোনি, আমরা যখন এই এই শাস্ত্রটা পড়বো তখন না আমাদের অনেক আমাদের যে মোটা মাথায় এতদিন ধরে যে সমস্ত বিষয়বস্তুগুলোকে আমরা নিয়ে খুব তর্ক বিতর্ক করে এসেছি সেগুলোকে একটু ছেড়ে ফেলতে হবে। হুম। তো এই যে প্রেত যোনির সহায়ক অর্থাৎ তার নাম যদি ভূত, পেতনি বা নেগেটিভ এনার্জি, হোয়াট এভার যাই দিয়ে থাকুন না কেন, এই যে নেগেটিভ এনার্জিটা আমাদের মধ্যে হাবি হয়, সেটা করে হচ্ছে কেতু। তো যখন আপনারা বাস্তু করতে যাবেন, সেই বা যে মানুষের ধরুন জন্ম চার্টের 4th হাউসে যদি কেতু রিলেট করে, তো তাদের বাস্তু সমস্যা দেখা দেয়। এবং ওই তাদের বাস্তুর মধ্যে গিয়ে দেখা যায় যে তারা কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন হয় বা তারা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ফিল করে।
এবার দেখুন কেন করছে, তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? আমরা আমরা তো মনস্তাত্ত্বিক নই, আমরা জ্যোতিষী, আমরা বাস্তুবিদ। তো আমরা আমাদের আমাদের সাবজেক্টে নিয়ে ভাববো। তার মনের এই সমস্যা হয়েছিল, সে হিস্ট্রিক পেশেন্ট কিনা, তার ডিসঅর্ডার হয়েছে কিনা, এই সবগুলো নিয়ে আমরা যাব না। যখনই 4th হাউসে কেতু রিলেট করবে তখনই সেই মানুষগুলোর বাড়িতে সে কিন্তু এই ধরনের নেগেটিভিটির অস্তিত্ব অনুভব করে। হুম। সে তার মনে হয় বাড়ির মানে তার সে রান্না করছে, পিছন দিক দিয়ে কেউ হেঁটে গেল। সে মনে হয় সে ঘুমোচ্ছে, বিছানায় এসে কেউ বসলো। তার মনে হয় যে আসে আমার পিছন পিছন যেন কে একটা হাঁটে। সে তার মনে হয়, মানে এগুলো আমাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে শোনা কথা, আপনারাও ইন ফিউচার শুনতে পারবেন। তখন আপনার সায়েন্স ভিত্তিক মন যাই বলুক, আমাদেরকে জ্যোতিষের আর এই বাস্তুকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তখন আমরা 4th হাউসটাকে দেখবো, এবং যদি দেখি যে 4th হাউসে কেতু কানেক্ট করে বসে আছে, তার মানে এই ঘটনাগুলো আপনি তার বাড়িতে, সকলে নয় কিন্তু, যেহেতু আমরা রাশি বা কারকত্ব পড়ার সময় দেখেছি যে গুণগত তত্ত্বগত বিভিন্ন পার্থক্য আছে। মূলত বায়ুতত্ত্বের মানুষজন, জলতত্ত্বের মানুষজন গুলো কিন্তু এই সমস্ত বিষয়বস্তু একটু ফিল করে বেশি, সেখানে অগ্নিতত্ত্ব পৃথ্বীতত্ত্ব কম করে। তো সেই জিনিস বিষয়বস্তুগুলো কিন্তু 4th হাউসে কেতু রিলেট করা থাকলে সেই বাড়িতে এই এই যে ভৌতিক বিষয়বস্তু এগুলো কিন্তু ঘটে, বা সে তাদের বাড়িতে কিন্তু এগুলো তারা রিলেট করতে পারে। ঠিক আছে? আচ্ছা, কেতু মানেই আধ্যাত্মিকতা, তবে নীরবে, এটা লিখে রাখুন, কেতু মানেই আধ্যাত্মিকতা নীরবে। কেতুর শিষ্যরা যেমন যোগী হতে পারে, তেমন এরকম পাষণ্ডও হতে, পাষণ্ডের চরমেও পৌঁছাতে পারে। আবার যেরকম সেরকম কেতু প্রভাবিত ব্যক্তিরা, যত যোগী আছে, যাদের, যোগী কাদের বলে, যোগী দুই দুই ধরনের যোগী আমরা দেখতে পাই। এক হচ্ছে যারা সমস্ত সমাজ সংসার ছেড়ে দিয়ে ওই পাহাড়ের চূড়োয় বা বনে জঙ্গলে সাধনা করছে, মন্দিরে আশ্রমে পড়ে আছে, এই এক ধরনের যোগী। আর এক ধরনের আছেন যারা কিনা সংসারে থেকেও সংসার যোগী। তাদের মানে সংসারে আছে, তারা আছে, একটা মানুষ ওই অবজেক্ট হয়ে পড়ে আছে, কিন্তু তাদের সংসারে কোনো রকম ভূমিকা নেই। ওই লেট গো, তাদের জীবনের একটাই মূল মন্ত্র লেট গো। আর 1000 টাকা হারিয়ে গেছে, গেছে, যাক, আমি 1 কোটি টাকা চাইবো, কি হবে জীবনে পেয়ে, এই যে একটু আগে শিবানী বলছিল। তারপরে যাই কিছু ওদের না আমি একটা ইয়ে পেয়েছি, ডায়মন্ড কুড়ি পেয়েছি। ও ডায়মন্ড কুড়ি পেয়েছো, বেশ হয়েছে। মানে না আছে পাওয়ার আনন্দ, না পাচ্ছে না আছে হারানোর দুঃখ, এদের কোনো কিছুই টাচ করতে পারে না। এরা ওই আত্মবিলীন হয়ে বসে থাকে, এবং তাতে অন্য মানুষের কি হলো, এলো কি গেল, তাদের এদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এরা সংসারে আছে কিন্তু সংসারে নেই। এদের কোনো কিছুতে আকর্ষণ নেই, কোনো কিছুতে লিপ্সা নেই, কোনো কিছুতে পাওয়ার তাগিদ নেই। এরা গতানুগতিক ভাবে চলে গেলেই হলো, যা কিছুই এদের জীবনে আসুক না না আসুক, এরা বলবে লেট গো। তবে হ্যাঁ, যদি লেট গো বলে নিতে পারি, কেতুর সমস্যা যদি জীবনে থাকে জন্ম চার্টে, তখন যদি আমরা লেট গো, এই যে মন্ত্র, এটা হচ্ছে কেতুর মন্ত্র, লেট গো, যেতে দাও। কারণ কি, কেতু কেতু শিখাচ্ছেই আপনাকে, বলছেই আপনাকে লেট গো করতে। কিন্তু আমরা আগেই বলেছি, ইন্টেনশন যেহেতু আমাদের চার্টের, ওটা ইন্টেনশন, আমরা লেট গো করতে পারবো না। ওটার মধ্যে আমাদের ভীষণ একটা আকর্ষণ থেকেই যায়, তাকে পাওয়ার চেষ্টা। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ওই পার্টিকুলার জিনিসটা পেতে চাইবো, ততক্ষণ পর্যন্ত কেতু আমাদের কাছ থেকে কাটতে 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 থাকবে। ধরুন কারোর 5th হাউসে কেতুর অবস্থান, প্রেম দেখি, খুব ভালো একটা বিষয়। তো কেতু আমার হাজবেন্ডেরই আছে। আচ্ছা, তো যতক্ষণ কেতুর অবস্থান, সে হচ্ছে ওইখান থেকে প্রেমের যে অনুভূতি সেগুলো কেড়ে নেবে, প্রেম ভেঙে দেবে বারবার। এবং প্রেম ভাঙলে পরে কি হয়, স্বাভাবিক প্রেমিক প্রেমিকার অবস্থান, প্রেমটাকে ফিরে পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। কিন্তু যতক্ষণ সে ওই পাগল থাকবে, যতবার প্রেম ভাঙবে, যতবার সে আবার প্রেম ফিরে পেতে চাইবে, ততবার তার প্রেম ভাঙবে। যেদিন থেকে সে, এবং এই ভাঙতে 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 মানুষ মানুষ বলে না যে আঘাত পেতে পেতে আমি পাথর হয়ে গেছি, এই আঘাত পেতে পেতে পাথর করে দেয় কিন্তু কেতু এবং শনি মহারাজ। এক শনি মহারাজ আঘাত দিয়ে দিয়ে তাই বাস্তবটাকে চেনায় যে ওই রঙ্গমঞ্চ জীবন থেকে নিচে নামো, জীবনটা অতটা রঙিন নয়, আরো অনেক কঠিন, এটা শেখায় শনি মহারাজ। কষ্ট দিয়ে দিয়ে সে বাস্তবটাকে শেখায়। আর কেড়ে নিতে নিতে এই জাগতিক যত মায়া আছে, সেই মায়ার থেকে বেরিয়ে আসতে শেখায়। কারণ কেতু হচ্ছে একটা জিনিস থেকে কাট করে দেয়, কিন্তু আর একটা জিনিসের সঙ্গে জুড়ে দেয়, সেই জাগতিক জিনিসপত্র থেকে কাট করে দেয়।
দিয়ে তার উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে যাও। কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিকতার সঙ্গে জুড়তে পারবো না যতক্ষণ আমাদের এই ইহ জগতের প্রতি মায়া, মমতা, মায়া হচ্ছে রাহু, এইগুলো আমাদের থাকবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা লেট গো, এটা আত্মস্থ করতে না পারছি, প্রচুর মানুষ পেরে গেছেন, তাদের আর কিছুতে কিছু দেশে যায় আসে না, কারণ এত দুঃখ যন্ত্রণা জীবনে তারা পেয়েছেন। তারা ওই পার্টিকুলার বিষয়টায়, মানে কেতু যেখানে বসে আছে ওই রিলেটেড এত কষ্ট তারা পেয়েছে, বারবার বারবার পেয়েছে, যে এখন আর তারা চায় না। তারা বলল, তাদের মনের মধ্যে চলেই এসছে যে ও আমার লাগবে না, কারণ আমি বুঝে গেছি ও আমার নয়। এবং এই মুখের কথা বলা নয়, যেদিন সত্যি সত্যি মানুষটা বুঝে যাবে যে এই জিনিসটা আমার হওয়ার নয়, সেই দিন কেতু দেবে, তার আগে নয়। আমরা মুখে বলতেই পারি আমার টাকা চাই না, কিন্তু ভিতরে ভিতরে বলি ভগবান ও উপরে উপরে বললো তুমি কিন্তু প্লিজ দিও। এইটা নয়, যে সত্যি সত্যি অন্তর থেকে বলতে পারবে যে সত্যিই আমার চাই না, সত্যিই লাগবে না আমার, সেই দিন দিয়ে দেবে। কিন্তু সেটা এত কঠিন যে জীবদ্দশায় খুব মানে কমই হয়। তো সেটাই হচ্ছে জড়তা, আলস্য কেতুর কারকত্বের মধ্যে পড়ে। অবসাদ, অনুভূতির অভাব, আপনি দুঃখ পেলেন না সুখ পেলেন সেটা নিয়ে সে অতটা ভরিড না। ঔদাসীন্য, প্রচন্ড উদাসীন সংসারের যে কোনো বিষয়ে। জড়তা, আলস্য, তারপর কি বললেন ম্যাডাম? অবসাদ, অনুভূতির অভাব। ঔদাসীন্য, মুক্তি, মোক্ষ। সমাধিস্থ ভাব, পঙ্গু। যারা যারা কেতু সমস্যায় ভোগেন, ট্রেনে আপনারা পেয়ে যাবেন ওই, যারা দেখবেন পঙ্গু এবং যাদের চোখ নেই, এরকম যারা আসবে, এই সকল ব্যক্তিকে আপনারা দান করবেন, তাহলে ম্যাডাম আপনাদের। ম্যাম পঙ্গু শনির কারক হবে না? হ্যাঁ, পঙ্গু যেমন শনি মহারাজ তেমনি কেতু। হ্যাঁ আচ্ছা। ম্যাম একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমি, যারা অন্ধ আর কি, তাদেরকে শনির সাথে ইয়ে করা হয় না, রিলেট করা হয় না? কেতুকে এই শনির সঙ্গে করা হয় পঙ্গু, আমি বলছি শনি পঙ্গু, এবং ধরুন একটা পা খোড়া, এটা হচ্ছে শনি মহারাজের সঙ্গে রিলেট করবে। হ্যাঁ, আর যাদের দেখছেন দুটো পাই একেবারে হাঁটু থেকে কেটে বাদ চলে গেছে, নেই আর কিছু নেই, ওই কোনো রকম এসে ঠেলে গুতিয়ে হাঁটছে কিছু একটা সাহায্যে, এই এই ধরনের গুলো কিন্তু আবার কেতুকে রিলেট করে। তো যখন দেখবেন, শনির পঙ্গু শনির পঙ্গুত্ব কি ডান দিক ঘেঁষে আসে শরীরের? এটা যে সবসময় ডান দিক ঘেঁষে আসে তবে না, তবে একদিকটা সে কিন্তু রিলেট করে, একদিকটাকে সে পুড়িয়ে ফেলে দেয়। One second. সব সময় ডান দিকেই আসবে এমন নয়, তবে ডান দিকটা, হ্যাঁ ডান দিকটা রিলেট করে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা বলছিলাম যে যদি এরকম পঙ্গু দেখেন যাদের একদমই দুটো পা কাটা বা অন্ধ, এরকম ব্যক্তিকে আপনারা দান করবেন। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এই আহ, কেতুর যে অশুভ প্রভাব সেগুলো চলে যাবে। কালো কুকুরকে খাওয়াবেন, যেখানে বিস্কুট বিস্কুট টিস্কুট পাবেন ওদেরকে খাওয়াবেন। আচ্ছা, যারা উদ্ভিদের মতন পাচে, অর্থাৎ ওই যে নট নরণচরণ, নপুংসক, এই নপুংসকদেরকেও কিন্তু আহ নপুংসক কিন্তু ইয়ে নয়, মানে কিন্নর নয়। যারা ওই ট্রেনে বাসে হাততালি দিয়ে গান গায় তারা কিন্তু নপুংসক নয়, এটা তারা কিন্তু বুধের কারক, এটা মাইন্ড ইট। নপুংসক বলতে আপনারা কিন্তু ওটাকে রিলেট করবেন না। যে সকল পুরুষ সঙ্গমে অক্ষম তাদেরকে নপুংসক বলবো। সরীসৃপ, বৃশ্চিক। কি বললেন এটা? সরীসৃপ প্রাণী যত আছে, হ্যাঁ, তারপরে? বৃশ্চিক, বিছে বিছে, কাঁকড়া বিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিছে বিছে। কীট পতঙ্গ, কোথায়? বলো। আমি ওই ইয়াতে ছিলাম, গোডাউনে ছিলাম।
নালা নর্দমা, অপরিষ্কার স্থান, যেসব যেই সমস্ত জায়গাতে কি সাপ বাস করতে এখন ভালোবাসে নাই, পরে দেখছি। সেই সমস্ত। ভাইকে বলে দাও, ডাইকে দাও। কঙ্কাল, কারাগার, কয়েদি, হ্যাঁ হয়ে যাবে তো। গুপ্তচর। কে কথা বলছেন? একটু মিউট রাখুন। অপরিষ্কার স্থান, তারপরে কি? কঙ্কাল, কারাগার, কয়েদি, গুপ্তচর। যে কোনো গুপ্ত কর্ম, এই আমাদের সরকারি বিভিন্ন বিভাগ আছে যারা গুপ্ত কর্ম করে থাকে, সেই সকল গুপ্ত কর্ম। তন্ত্র সাধনা, অকাল সায়েন্সকেও রিলেট করে হচ্ছে কেতু। কেতুর কানেকশন ছাড়া আপনারা হচ্ছে এই জ্যোতিষ শিখতে পারবেন না। যারা যারা এই জ্যোতিষ শিখছেন তাদের চার্টে কেতুর কানেকশন রয়েছে। যে কোনো গোপন রোগ বা যে রোগ মানে গুপ্ত রোগ, এবং যে রোগ আমরা ধরতে পারছি না, সেইটা দুটোই। মানে যে যে এমন কিছু রোগ হয়েছে যেটা আইডেন্টিফাই করা যায়নি, মানুষটা ভুগতে ভুগতে শেষ হয়ে গেছে। ক্যান্সারের কারক গ্রহ রাহু, কিন্তু ক্যান্সারের বীজ বপন করে দেওয়ার কাজ হচ্ছে কেতুর। যাদের স্টুলের প্রবলেম হয়, মানে পেটে স্টুল জমে কলিক যে ব্যথা, এটারও কারক গ্রহ কেতু। অষ্টমে কেতু থাকলে তাদের পাইলসের সমস্যা দেখতে পাওয়া যায়। মাথায় যে চুলগুলো জড়িয়ে জড়িয়ে জট পাকিয়ে যায়, ওই জটের কারক বা খুশকির কারক ওটা হচ্ছে কেতু। ম্যাম, তাহলে যারা সন্ন্যাসী হয় তাদের হ্যাঁ, কি ওদের জটা পড়ে মাথায় যায়? জট পাকা, হ্যাঁ দেখবেন, কারণ ওই মানুষটা পুরোই একেবারে কেতু প্রভাবিত ব্যক্তি। ওই জন্য যারাই একটু আধ্যাত্মিক, চরম লেভেলের আধ্যাত্মিক, তাদের কিন্তু ওই মাথায় জট পাকিয়ে যায়। আচ্ছা। মানে এই যখন আপনারা একটা এখান থেকে শিখে গেলেন যে মানুষটার মাথায় জট, ওই মানুষটা কেতু প্রবণ। এবার ওকে আপনি কেতু সম্পর্কে দু চারটে কথা বলে দিন, প্রেডিকশন সব কটা কেটে যাবে। কেতুর খাবার হচ্ছে সব বাসি খাবার। যত রকমের বাসি খাবার খেতে কেতু পছন্দ করে। যে মানুষগুলোর ওরকম পান্তা ভাত খেতে ভালো লাগে, তারপরে আগের দিনের রেখে দেওয়া দুধ খেতে ভালো লাগে, বাসি রুটি। বাসি রুটি, পুরনো ফ্রিজে রাখা তরকারি, খুব দেখবেন আপনাদের সকলের সংসারে আছে একজন দুজন এরকম। এই মানুষগুলো কেতু প্রভাবিত ব্যক্তি। রাহু, সে হচ্ছে বহির্মুখী, কেতু অন্তর্মুখী। রাহুর প্রচুর বন্ধু বান্ধব থাকে, কেতুর বন্ধু বান্ধবই থাকে না। রাহু কথা বলে জোরে জোরে, কেতু আস্তে আস্তে কথা বলে। রাহু আহ জোরে জোরে হাঁটে, মঙ্গলও জোরে জোরে হাঁটে, কেতু আস্তে আস্তে হাঁটে। রাহু হচ্ছে দিনের বেলায় কাজ করে মজা পায়, রাত্রে ঘুমায়। আর কেতু হচ্ছে সারা রাত জাগবে, দিনের বেলায় ঘুমাবে। তেমনি আহ রাহুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যত রকমের হুটুকারী সিদ্ধান্ত রাহু নিয়ে নেবে, কেতু নিতে পারবে না। কেতু ভেবে চিন্তে কাজ নেবে করে। যারা হচ্ছে সমালোচনাবাজ, যত সমালোচনা করা হয়, রাহু সমালোচনা করতে পছন্দ করে না, সব ধার ধারে না। কেতু ভীষণ সমালোচনাবাজ, তার সমালোচনা করতে খুব ভালো লাগে। তারপরে আহ অভিনয়, অভিনয়ে রাহু সেরা, কেতু অভিনয় করতে পারে না। রাহু হচ্ছে রাগ পুষে রাখতে পারে না, তার এক্ষুনি রাগ হলো, এক্ষুনি সে দুমদাম যাই হোক একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। কেতু হচ্ছে রাগ পুষে রাখতে পারে, ভালোবাসে। আহ যৌনতার ক্ষেত্রে রেপিস্ট যারা হয় তারা হচ্ছে রাহু, কিন্তু যারা পতিতালয়ে যাবে তারা হচ্ছে কেতু। মোটামুটি তাহলে রাহু কেতুর মধ্যে কিছু প্রভেদ বিভেদ আমরা বুঝলাম।
বাকিটা আপনারা এবার নিজেরা নিজেরা অ্যানালাইসিস করবেন, নিজেরা নিজেরা চিনবেন। আশা করব আগের দিনের আর এই দিনের দুটো নোট আমি একসঙ্গে পাবো। আর কারকত্বের নোট এখনো পর্যন্ত শেয়ার বাকি আছে, পরবর্তীকালে আমি বিবেচনা ম্যাম করে। এটা একটু বলবেন আর একবার? কি গো? কোনটা? এই প্রভেদটা অনেক বন্ধু কম বন্ধু, রাহুর ক্ষেত্রে অনেক বন্ধু, তারপরে কি কি বললেন? পাঁচ ওটা তুমি ছটা একটু লিখেছি, কয়েকটা বাদ ওটা পড়ে তুমি গেছে। একটু ভিডিওতে শুনে নিও, হ্যাঁ, ভিডিওতে শুনে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাসের টাইম ওকে। শেষ হয়ে গেছে। ম্যাডাম পোড়া খাবার কি পছন্দ? না, পোড়া খাবো না, ভেতর? বাসি বাসি বাসি, পোড়া নয়। আচ্ছা আচ্ছা। হুম। ম্যাম এই রাহু আর কেতুর মধ্যে মানে ক্রিমিনাল মাইন্ডেড মানে হওয়ার চান্স বেশি কার, রাহুর ক্রিমিনাল না কেতু কেতু? ঠান্ডা মাথায় খুন করবে, সেটা হচ্ছে কেতু। ক্রিমিনাল দুটোই, দুটোই ক্রিমিনাল। দুর্নীতিবাজ সেটাও ক্রিমিনাল, রাহুও ক্রিমিনাল, কেতু ক্রিমিনাল। কিন্তু আচ্ছা। রা- রাহু হচ্ছে ইনস্ট্যান্ট করবে, আর কেতু হচ্ছে ঠান্ডা মাথায় বসে বসে প্ল্যান করে করে করবে। ওই যে সিরিয়াল ক্লিয়ার হয় না, সিরিয়াল কিলার গুলো সব হুম, প্রকৃত মানুষ। আর যারা, আচ্ছা। হ্যাঁ, এই যে সুপারি কিলার যাদের বলি না আমরা, এরা সব কেতু। ঠান্ডা মাথায় সব খুন করতে পারে, সুন্দর করে করে প্ল্যান করে, এবং গোপন ভাবে টেরও পাবে না মানুষ কি করে কি কি দিয়ে কি হয়ে গেল। হুম। ঠিক আছে, তাহলে শুধু কেতুর প্রভাবে তো না, আরো অনেক কিছু প্রভাব হয়তো আমরা থাকে। কেতুতে বলছি, কেতু কোনগুলো রিলেট করে, শুধু তো নয়, হ্যাঁ হ্যাঁ আরো ভাব আছে, হ্যাঁ আরো অনেক কিছু আছে, তবু কেতু কতটুকু রিলেট করে সেটা। হ্যাঁ হ্যাঁ, রেমেডি কি হবে বললে ম্যাডাম? এরকম হয় কেতু আর কে কি। ক্যাট সাই, ম্যাম স্টোন। বৈদুর্যমণি বা ক্যাট সাই। আর কেতুকে শান্ত রাখতে গেলে জপ, তবে একটাই একটাই নাম, সেটা হচ্ছে জপ করা। ইষ্ট দেবতার জপ করো, ঠাকুর ঘরে কোনায় প্রত্যেক দিন মেডিটেশন করতেই হবে। যারা কেতু সমস্যায় ভুগছে, যাদের বাড়িতে এরকম একজন দুজন স্যাম্পেল আছে, যারা এই প্রচন্ড অলস, যারা একেবারে কোনো কিছু নড়ে খায় না, উম, আহ, নড়ে খায় না, আর আবার দুটো আছে, ওই একটা শনিদেব মহারাজেরও ছিল, কিন্তু সেটার মধ্যে আলাদা, ওটা করে কিন্তু সময় নিয়ে করে, আর এটা মোটেই করে না। এ প্রচন্ড স্বার্থপর, নিজেরটুকু ছাড়া বাইরে কিচ্ছু বোঝে না। এইরকম সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জপ তপ একেবারেই, জপ ছাড়া কোনো আর পথ। আর কেতু, ধাতুটা, ধাতুটা, ধাতু, ধাতু এটাও সীসা। আর কি আছে আমি দিয়ে দেবো। এটাও ঠিক। হুম। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ম্যাডাম আচ্ছা। যারা যারা নিজের নাস্তিক ছাড়া হয়, কিছু বোঝে না তারা কি জব করতে বলে করবে? না, যদি ওরা না করে, ওদের হয়ে আপনাদের করতে হবে। মনে করুন আপনার সন্তান বাড়িতে কেউ আছে, বা সাপোজ আপনার বাড়িতে যে মানুষটার করতেই চান, তো তার নামে সংকল্প করে যদি আপনি বাড়ির লোক, আপনি বাবা বা মা বা হাজবেন্ড বা ওয়াইফ যেই বা করুক, করলে এটা হবে। সে তো করবে না, সে করলে তো হয়েই গেল। আচ্ছা কিন্তু ম্যাডাম, যদি কোনো এখন ব্যক্তি ওটাই। নিজে বুঝে করতে চায়, তাহলে করলে পরে ফল পাবে। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। বলছি, যাদের সেভেন্থ হাউসে কেতু আছে, আপনি হুম। যেমন উদাহরণটা দিচ্ছিলেন, বা ফার্স্ট হাউসে রাহু, সেভেন্থ, তাদের কি মানে ম্যারেড করাই উচিত নয়? না না না, করা উচিত নয় তা না, তবে জীবনে বিবাহিত জীবন থেকে আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্য আমরা কল্পনা করে থাকি, হুম, সাধারণ আর পাঁচটা বিবাহিত জীবনে যে সুখটা আমরা দেখি, হ্যাপিলি এভার আফটার, ওটা কিন্তু 7th হাউসে কিন্তু দেবে না। সেপারেশন থাকবে, এবং ডিভোর্স নাও হতে পারে, কিন্তু দুটো মানুষের মনের অমিল, সুখ নেই, আমি অতৃপ্তি দুটো দুটো দেখতে কেস হবে। দেখেছি। একদম সুখ নেই, এবং তাদের দুজনেরই মানে স্ত্রীর চোখে মোটা চশমা, চোখের সমস্যা আছে। ওই যে 7th হাউসে। কেতু, কেতু আপনাকে কি বলছে, কেতু আপনাকে বলছে 7th হাউসে তুমি বাবা আমাকে নিয়ে এসছো, তার মানে তুমি আগের জন্মে এই বিবাহ রিলেটেড যথেচ্ছ ব্যবহার করেছো, তুমি শেষ করে ফেলেছো ভান্ডার, এই জন্মে তুমি আর পাবে না। তো এই জন্মে ধর্মকর্ম করে তোমাকে আবার 7th হাউস থেকে স্ট্রং করতে হবে, তাকে তুমি পরের জন্মে 7th হাউসটাকে আবার ভালো করতে পারো, খুব এবং সুন্দর। দুজনেরই স্ত্রীর মেন্টাল সমস্যা আছে, হ্যাঁ, আমি থাকবেই। দুটো ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ। তো এবারেই আবার যেমন ধরো পার্টনারশিপে ব্যবসা হবে না। হুম। আবার আবার একটা জিনিস দেখতে পাওয়া যায় যে 7th হাউসে ধরো ম্যারিড লাইফটাকে খেয়ে দিয়েছে, তার আবার ব্যবসাটা ভালো হচ্ছে। কারো কত একটা একটা ইনঅ্যাক্টিভ হলে আরেকটা আবার অ্যাক্টিভ হয়ে যায়। তো এই যে 7th হাউসের যে কারকত্বটা আছে, আমরা তো এখনো ভাব করিনি, যখন পড়বো তখন জেনে যাব। তো কেতু আমাদেরকে বলে ওই ভাব সংক্রান্ত যে তোমার পাওনা, সেটা তুমি পাবে না, এটা স্বীকার করে নাও, এবং বলতে শেখো যে লেট গো। যেদিন থেকে বলবে লাগবে না আমার সংসারের সুখ, তুই যা, সেদিন থেকে কেতু বলবে নে না। যদি একটু কঠিন। ম্যাডাম যারা গভীর নাস্তিক হয় ওরা কি কেতু মানে তাহলে উইক? না, নাস্তিক তো ওই যে রাহু, কেতু তো আস্তিক, কেতু তো আধ্যাত্মিক মানুষ। নাস্তিক ম্যাম হচ্ছে নেক্সট দিন রাহু। কি পড়া হবে ক্লাসে? উচ্চস্থ নিচস্থ পড়াবো। লিখে রাখো, আমাকে মনে করে দিও। সেটা গ্রহের, কি গ্রহ নাকি? হ্যাঁ হ্যাঁ, গ্রহের উচ্চস্থ নিচস্থ। আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। সকলে শুভরাত্রি, যা যা প্রশ্ন আছে আর গ্রুপে। শুভরাত্রি।